আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার রসায়নের ধারণা এইটার 14 গোষ্ঠী উদ্ধার করতে যাচ্ছি। আর 14 গোষ্ঠী শুনে কিন্তু ভাইয়া বুঝতে পারতেছো এই ক্লাসটার লেভেলটা কি রকম পর্যায়ে হবে। অনেকেই আজ পর্যন্ত অনেক কন্টেন্ট এই চ্যাপ্টারের উপর দেখছো। সো তোমরা এই ক্লাসটা করার পরে আর পার্থক্য বুঝতে পারবা যে এই কন্টেন্টটা, এই ক্লাসটা কি রকম লেভেলে, কি রকম ডিপলি এটা বোঝানো হয়েছে। ওকে। আর অনেকেই আছো ভাইয়া কেমিস্ট্রি দেখলে কিন্তু ভাইয়া তোমরা ঘাবড়ে যাও যে কেমিস্ট্রি অনেক হার্ড, কোশ্চেনগুলো অনেক ঘুরে আসে, পেঁচায় আসে, বাট কেমিস্ট্রিতে একেবারে প্রো বানিয়ে দেওয়ার দায়িত্ব ভাইয়া সম্পূর্ণ আমার। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওকে। আর এটা মনে রাখো, আমার পার্সোনালি অপিনিয়ন হচ্ছে কেমিস্ট্রি মিনস লাভ। সো প্যারা নাই, সিল করতে থাকো। ওকে। আর ভাইয়া আমি তোমাদের যে অধ্যায়টা পড়াবো, এই অধ্যায়ের আজ পর্যন্ত আসা যত বোর্ড কোশ্চেন আছে, যত কোশ্চেন আছে, সব কিছুর অ্যানালাইসিস করে দিব, যেন তোমরাই নিজেরাই বুঝতে পারো কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, মানে এইবার এসএসসি পরীক্ষা এটা আসতে পারে কিনা বা আমাদের সময় আসতে পারে কিনা, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এরকমভাবে ক্লাসটা সাজাইছি। আর তোমাদের আরেকটা জিনিস জানা ভালো যে আমি তোমাদের ক্লাসটা কিভাবে বোঝাবো বা তোমরা কিভাবে পড়বা। হ্যাঁ, সো ভাইয়া দেখো, ফার্স্টে ভাইয়া আমি তোমাদের মেইন বইয়ের যে বেসিকগুলা না, ফার্স্টে ভাইয়া আমি তোমাদের মেইন বইয়ের বেসিকগুলা মানে একেবারে ভাইঙ্গা ভাইঙ্গা এর নারী নক্ষত্র উদ্ধার করে দিব ফার্স্ট। আর এই বেসিকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি কোনো জায়গায় আটকাবে না। আর বেসিক বলতে যে মেইন বইয়ের পড়াগুলা এমন না ভাইয়া, আমি তোমাদের একটু ধারণা দিই, একটু দেখো। এই যে দেখো, এখানে রসায়নের পরিচিতি এই যে টপিক্সটা, এটা হচ্ছে একটা টপিক্স। সো এই টপিক্সে আমি তোমাদের এমনভাবে ক্লাসটা সাজাইছি যে যত কঠিন কঠিন বেসিক আছে সব তো বোঝাবই, প্লাস এর ডিপলি পর্যন্ত আমি তোমাদের নিয়ে যাব, যেন কোনো প্রশ্ন স্যাররা বা বিভিন্ন ভালো ভালো স্কুলের প্রশ্ন কিন্তু একটু ঘুরে আসে হার্ড করে, সো ওইগুলার প্রশ্ন যেন তোমরা সলভ করে ফেলতে পারো। ওকে। যেমন এখানে দেখো, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। কাঁচা আম টক কেন? কারণ এর মধ্যে সাকসিনিক অ্যাসিড থাকে আর মেলাইক অ্যাসিড থাকে। সো এইগুলো জানলে হবে না, এগুলো তো নর্মাল। আমাদের প্রশ্ন এইভাবে ঘুরে আসতে পারে, সাকসিনিক অ্যাসিডের সংকেত দিতে পারে, সংকেত মেলিক অ্যাসিডের সংকেত দিতে পারে, বাট সংকেত যদি না জানো হবে বইয়ে কি সংকেত আছে? না। প্রশ্ন মূলত এইভাবে ঘুরাইয়া দিই, এই কারণে আমরা জানি না দেখা আমাদের কাছে মনে হয় কেমিস্ট্রি তো অনেক হার্ড। তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা, মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে। আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে। আর এই কোর্সে কি কি থাকবে? এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলা করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে, সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে। বাট না ভাইয়া, সো এইভাবে আমি তোমাদের সব কিছু বেসিক ব্যাঙ্গা বোঝাবো। আর এই যে প্রত্যেকটা টপিক্স, এইটা তো একটা টপিক্স, প্রত্যেকটা টপিক্স শেষ করার পর ভাইয়া আমরা এই টপিক্সে টাইপ ভিত্তিক দেখো এমসিকিউ আছে, এমসিকিউগুলো সুন্দর করে এই যে এই টপিক্সের এমসিকিউ ভাইয়া সলভ করাই দিব। আর তোমরা যদি এইগুলো পড়ে আর বাহিরে আর কি আসবে বলো? সো এভাবে টাইপ করা আছে, তারপর এসকিউ আছে। হ্যাঁ, এগুলো সব প্রাইভেট ব্যাচে আমি তোমাদের দেয়া দিব। এই যে এসকিউ আছে, এবার দেখো এই যে টপিক্স অনুসারে ভাগ ভাগ করে দেবো। এই যে এই টপিক্সের এই তোমার এসকিউ আছে। সো সবশেষে আমরা যদি দেখি ভাইয়া, আমাদের কোশ্চেন আছে সিকিউ আর কি। সো এরকম 6-7টা সিকিউ দেওয়া হয়েছে। সো আমরা এই যে সিকিউগুলো আমরা পারবো। সো এর মধ্যে একটু হার্ড টাইপের একটু সিকিউ দেখি যেটা ঘুরে আসছে। এই যে দেখো, আমরা এই সিকিউটার দিকে ভাই একটু লক্ষ্য করি। এখানে দেখো নাইট্রোজেন অক্সাইড। সো এই যে নাইট্রোজেন অক্সাইড, এই সংকেত কি তোমার বইয়ে আছে? নাই। তারপর এই যে দেখো, এইটা আমি এখন বলবো না তোমাদের, বাট এটা দেখে এখন মাথা ঘুরে যাচ্ছে, বাট এইটার বাংলাটা কিন্তু আছে, কিন্তু আর সংকেত না জানলে হবে। এই যে প্রশ্ন একটা তৈরি করে দিল, বাট ইজি প্রশ্ন, কিন্তু জানি না কঠিন। সো তোমরা যেন কোনো জায়গায় না আটকাও, ওইভাবে আমি তোমাদের এই অধ্যায়টা শেষ করবো। ওকে। সো আর কথা বেশি না বলে ভাইয়া আমরা চলো এখন ক্লাসটা শুরু করে দিই। আর বোর্ড কোশ্চেন আমরা পরে অ্যানালাইসিস করব, হ্যাঁ, যখন আমরা সিকিউতে চলে যাব। সো ফার্স্ট অফ অল ভাইয়া, আমাদের টাইপ 1 হচ্ছে রসায়নের পরিচিতি। এই টাইপের আমরা সব কিছু এখন কভার করব।
সো আমাদের প্রথমে আমাদের জানতে হবে যে রসায়ন কাকে বলে, রসায়ন জিনিসটা কি, এটাকে খায় না মাথায় দেয়, কি করে এটা দিয়ে জানতে হবে না ভাইয়া? হ্যাঁ। সো রসায়ন হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, ওইটা হচ্ছে ভাইয়া রসায়ন। আমরা বুঝছি রসায়ন জিনিসটা কি, আরও ডিটেলসে জানবো যে রসায়নটা, এই যে রসায়ন বা কেমিস্ট্রি ওয়ার্ডটা এটা কোথায় থেকে আসছে, হ্যাঁ এটা সম্পর্কে আমরা জানবো। দেখো রসায়ন শব্দটি কিভাবে এলো, এটা বেসিক। সো মধ্যযুগে তোমার আরবরা মূলত রসায়ন ফার্স্টের দিক দিয়ে চর্চা করছে আর কি। সো মধ্যযুগে রসায়ন চর্চাকে বলে আলকেমি। মধ্যযুগের রসায়ন চর্চাকে কি বলে ভাই? আলকেমি। এটা এমসিকিউতে আসবে। আর যারা গবেষণা করে তারা তো গবেষক, যারা গবেষণা করে তাদেরকে বলা হয়তো আলকেমিস্ট। আর আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। কি বলছি? আলকেমি শব্দটি এসেছে ভাই আরবি শব্দ আলকিমিয়া থেকে। আর আলকিমিয়া শব্দটি এসেছে কিমি শব্দ থেকে। আর এই যে কিমি শব্দ, এইটা থেকে মূলত ভাইয়া আমাদের এই যে কেমিস্ট্রি শব্দটা এসেছে, এই যে কেমিস্ট্রি শব্দটা এসেছে বা কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। আর এই কেমিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দই হচ্ছে ভাইয়া রসায়ন। আমরা কি বুঝতে পারছি কিনা বলো? আমরা বুঝতে পারছি রসায়ন জিনিসটা কিভাবে আসলো। হ্যাঁ, তারপর আমরা নেক্সটে যাই যে বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান। আর প্রাকৃতিক বিজ্ঞানের কাজ কি? এগুলো এমসিকিউতে আসে, যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া। আর রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা। রসায়নের আলোচ্য বিষয় এগুলো তো জানি, পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন। তারপর নেক্সটে যাই যে সংকর ধাতু এই জিনিসটা কি, অর্থাৎ যখন দুই বা ততোধিক ধাতুকে উত্তপ্ত করা হয় এবং পরবর্তীতে যখন ভাইয়া এটাকে তরল করা হয় বা ঠান্ডা করা হয়, তখন যে ধাতুর মিশ্রণ তৈরি করা হয় তাকে বলে সংকর ধাতু। একত্রে মিশায়ার পর ঠান্ডা করার পর যে ধাতুর মিশ্রণটা হবে ওইটা হচ্ছে ভাইয়া আমাদের সংকর ধাতু। যেমন ধরো আমি যদি ভাইয়া এখানে ব্যাখ্যা দিই যে সীসা এটা একটা সংকর ধাতু, কারণ সীসা তৈরি হইতে গেলে ভাইয়া আমাদের কপার লাগে আর টিন লাগে। এখন কপারটা যদি ভাইয়া আমরা লিখি CUPPE আর কপার না, বাট এখানে আমরা জানি সংকেতের নামগুলোর ক্ষেত্রে এই যে এইগুলা যেন ঠিক থাকে, সিইউ। সো সিইউ তো এখানে হওয়ার কথা, বাট এখানে তো CU। বাট কি কারণে এখানে ইউটা হইল? কারণ কপারটা হচ্ছে ইংরেজি শব্দ, ল্যাটিন শব্দ কাপ্রুম থেকে এটা আসছে। যেমন ল্যাটিন শব্দটা কি? এজ কাপ্রুম। এই কাপ্রুমের CU থেকে মূলত কপারের CUটা সংকেতটা নামকরণ করছে, ল্যাটিন থেকে নিচ্ছে আর কি, বুঝছো? সো এই কারণে কাপ্রুম। আর টিন হচ্ছে স্টেনম। হ্যাঁ, এজ স্টেনম। ওকে, টিন বলতে স্টেনম। এখন কপারের 90% এবং টিনের 10% মিক্স করে একত্রে করে মূলত সীসা তৈরি করে। আর পিতলটা কিভাবে তৈরি করে? কপারের 65% এবং জিঙ্কের 33% নিয়ে পিতল তৈরি করে। সো সীসা, পিতল, ব্রোঞ্জ এগুলো হচ্ছে ভাইয়া সংকর ধাতু। বুঝছি ব্যাখ্যাটা? দেন দেখো এই যে ডেমোক্রিটাস হচ্ছে একজন গ্রিক দার্শনিক। এমসিকিউতে আসে, ডেমোক্রিটাস কোন দেশের দার্শনিক? গ্রিকের দার্শনিক। আর কি ছিলেন? দার্শনিক ছিলেন। খ্রিস্টপূর্ব 380 অব্দে ঘোষণা করেন প্রত্যেক পদার্থকে ভাঙলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙ্গা যাবে না। আর এই কণাটার নাম হচ্ছে ভাই অ্যাটম। এই কণাটার নাম কি ভাইয়া? অ্যাটম। অ্যাটম কে দিয়েছে নামটা? ডেমোক্রিটাস। হ্যাঁ, অ্যাটম মানে কি ভাইয়া? অ্যাটম মানে হচ্ছে ইনডিভিজিবল বা অবিভাজ্য। আর অ্যাটম শব্দটা এসেছে গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে। সো ডেমোক্রিটাসের ধারণার বিরোধিতা করেন হচ্ছে অ্যারিস্টটল। ডেমোক্রিটাস যে বলছে যে একে আর ভাঙ্গা যাবে না, হ্যাঁ এই যে ভাঙ্গা যাবে না, সো এই যে ভাঙ্গা যাবে না এইটার বিরোধিতা করেছে কে? অ্যারিস্টটল। হ্যাঁ, এখন অ্যারিস্টটলের মতে মাটি, আগুন, পানি, বাতাস দ্বারা সকল পদার্থই সৃষ্টি। এগুলো বেসিক, এগুলো এমসিকিউতে আসবে আর কি। সো তারপর আমরা যাই, দেখো রসায়নের পরিচিতি এই টাইপেরই। দেখো আরো কিছু আমাদের জানতে হবে। যেমন ফার্স্ট অফ অল এখানে আছে কাঁচা আম টক কিন্তু পাকা মিষ্টি। কেন এটা কিন্তু ভাই তোমাদের পরীক্ষায় আসে যে কাঁচা আম টক কিন্তু পাকা মিষ্টি, এই জিনিসটা কেন হয়েছে? হ্যাঁ, এখানের ব্যাখ্যাটা দেওয়া আছে, বাট আমরা এখন দেখো আমি তোমাদের আরেকটু সুন্দর করে স্লাইড দিয়ে বোঝাই দিই। সো এই যে তোমার এখানে দেখো ভাইয়া, এই যে এটা ধরো, এটা হচ্ছে ভাইয়া কাঁচা আম। ওকে, এইটা হচ্ছে ভাইয়া আমাদের কাঁচা আম। সো কাঁচা আমে থাকে ভাইয়া জৈব অ্যাসিড।
কাঁচা আমে ভাইয়া কি থাকে বলো? কাঁচা আমে থাকে আমাদের জৈব অ্যাসিড। আর এই যে জৈব অ্যাসিডগুলা, হ্যাঁ তোমার এই যে জৈব অ্যাসিডগুলা, তোমার জৈব অ্যাসিডগুলো হচ্ছে ভাইয়া সাকসিনিক অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো হচ্ছে ভাইয়া সাকসিনিক অ্যাসিড, এগুলো মুখস্থ করো। কাঁচা আমে থাকে জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিডগুলো হচ্ছে সাকসিনিক অ্যাসিড, আর এর সংকেত হচ্ছে C4H6O4। ওকে, তারপর আরেকটা অ্যাসিড থাকে, সেটা হচ্ছে মেলিক অ্যাসিড। তারপর আরেকটা অ্যাসিড থাকে ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া আমাদের কি, এটা হচ্ছে আমাদের মেলিক অ্যাসিড। আর মেলিক অ্যাসিডের সংকেত হচ্ছে ভাইয়া C4H6O5। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করে রাখো। আর কাঁচা আমে এই অ্যাসিডগুলো থাকার কারণে, হ্যাঁ কাঁচা আমে এই অ্যাসিডগুলো থাকার কারণে কাঁচা আম মূলত টক হয়, টক স্বাদযুক্ত হয়, টক স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত হয়। ঠিক আছে, কাঁচা আম কি কারণে ভাইয়া টক স্বাদযুক্ত হয়? কারণ কাঁচা আমে থাকে সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড, এই কারণে কাঁচা আম মূলত টক স্বাদযুক্ত হয়। ওকে, এখন কথা হইছে ভাইয়া কাঁচা আম পাকলে, হ্যাঁ কাঁচা আম পাকলে কেন ভাইয়া কাঁচা আমটা মিষ্টি হয়, এটা আমাদের জানতে হবে। কেন মিষ্টি হয়? হ্যাঁ এইটারও ভাইয়া আমাদের কারণ আছে, এখানে রাসায়নিক বিক্রিয়ার একটা ব্যাপার আছে। সো দেখো, এখন আমরা যদি এখানে পাকা আম দেখি, পাকা আম, পাকা আমটা যদি দেখি, পাকা আম কিন্তু ভাইয়া আমাদের মিষ্টি হয়। ঠিক আছে, পাকা আম কি হয় ভাইয়া? পাকা আমটা হয় মিষ্টি। পাকা আমটা হয় ভাইয়া মিষ্টি স্বাদ, মিষ্টি স্বাদযুক্ত। বুঝছি, পাকা আম মিষ্টি স্বাদযুক্ত হয়। এখন পাকা আম কেন মিষ্টি স্বাদযুক্ত হয় ভাইয়া? এটার একটা কারণ আছে না, পাকা আমটা কেন আসলে মিষ্টি স্বাদযুক্ত হবে? হ্যাঁ কারণ আছে। সো এখানে মূলত রাসায়নিক পরিবর্তন হয়, রাসায়নিক, এই যে দেখো রাসায়নিক ভাইয়া পরিবর্তন হয়। সো কার রাসায়নিক পরিবর্তন হয় ভাইয়া? কার রাসায়নিক পরিবর্তন হয়? হ্যাঁ, রাসায়নিক পরিবর্তনটা হয় মূলত তোমার এইটা রাসায়নিক পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যে সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিডগুলো দেখছি, এগুলা রাসায়নিক পরিবর্তন হয়। যেমন সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিডটা কিসে পরিণত হয়ে যায়? গ্লুকোজ এবং ফ্রাক্টোজে। এই যে দেখো, এগুলা পরিণত হয়ে যায় গ্লুকোজ, এই যে গ্লুকোজ ও ফ্রাক্টোজে। হ্যাঁ ফ্রাক্টোজে, গ্লুকোজ এবং ফ্রাক্টোজে পরিণত হয়। আমরা যদি ভাইয়া এর সংকেতটা দেখি, তাহলে হচ্ছে C6H12 এবং O6, এটা হচ্ছে ভাইয়া গ্লুকোজ ও ফ্রাক্টোজের সংকেত। ওকে, সো এই গ্লুকোজ ও ফ্রাক্টোজ থাকার কারণে মূলত পাকা আমটা কি হয়ে যায়? মিষ্টি হয়ে যায়। হ্যাঁ, সো এখন আমাদের এটা তো আমরা বুঝলাম যে কাঁচা আম কেন টক স্বাদযুক্ত, পাকা আম কেন মিষ্টি স্বাদযুক্ত, এটার ব্যাখ্যা আর ওইখানেও তো স্লাইডে ব্যাখ্যা ছিল, ওইটা পরে নিও, প্রাইভেট ব্যাচে ওইটা দিয়ে দিব। এখন এখানে একটা কথা হয়েছে ভাইয়া, জৈব অ্যাসিড জিনিসটা কি আর অজৈব অ্যাসিড জিনিসটা কি? এটা তো বইয়ে নাই, বাট আমাদের তো শিখতে হবে নাকি, না হলে তো কেমিস্ট্রির মজাই পাবো না। কারণ আমাদের মাথায় আসে তা যদি আমরা ভাইঙ্গা না বুঝি, তাহলে আমরা বেশি দূর আগাতে পারবো না কেমিস্ট্রিতে। বুঝছি, এখন আমরা জানবো ভাইয়া জৈব অ্যাসিড কি। সো জৈব অ্যাসিড, এটা আমরা জানবো যে জৈব অ্যাসিড আসলে জিনিসটা কি। এই যে জৈব অ্যাসিড হলো সেই যৌগ, জৈব অ্যাসিড হলো ভাইয়া সেই যৌগ, সেই যৌগ যার অণুর মধ্যে এই যে এইটা থাকে COOH, এটার নাম হচ্ছে কার্বক্সিল, হ্যাঁ কার্বক্সিল গ্রুপ থাকে, এবং যা পানিতে এই যে দেখো, যা পানিতে H+ আয়ন তৈরি করে, আয়ন তৈরি করে। বুঝছি ভাইয়া, যা পানিতে H+ আয়ন তৈরি করে ওইটাই হচ্ছে ভাইয়া জৈব অ্যাসিড। সো আমি যদি এক্সাম্পল দিই, তাহলে এটা এইরকম হবে CH3COOH। সো এইটা কি ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া আমাদের অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ভাইয়া আমাদের এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বা এটার একটা নাম হচ্ছে ভাইয়া ভিনেগার,
এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া ভিনেগার, বুঝছি? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা এটার একটা নাম হচ্ছে ভাইয়া ভিনেগার। সো এখন এটা লাস্টে COOH এই যে গ্রুপটা আছে, এই কারণে এটা হচ্ছে ভাইয়া জৈব অ্যাসিড। এছাড়া জৈব অ্যাসিডের আরেকটা মেইন হচ্ছে, মেইনে থাকবে হচ্ছে কার্বন, কার্বন থাকবে, তাহলে এটা জৈব অ্যাসিড হয়। তাহলে এখন আমরা যদি অজৈব অ্যাসিডে যাই, যে অজৈব অ্যাসিড জিনিসটা কি, এই যে অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড জিনিসটা কি ভাইয়া, এটা তো আমাদের জানতে হবে নাকি? সো যে অ্যাসিডের মূল উপাদান, যে অ্যাসিডের মূল উপাদান কার্বন নয়, এই যে কার্বন নয়, তাকে অজৈব অ্যাসিড বলে, বুঝছি? যে অ্যাসিডের মূল উপাদান কার্বন না, তাকে অজৈব অ্যাসিড বলে। সো আমি যদি এক্সাম্পল দিই, এই যে HCl, এটা হচ্ছে ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, HClটা কি ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কি কার্বন মূল উপাদান না। সো তারপর আমি যদি বলি হাইড্রোজেন সালফেট H2SO4, এটা হচ্ছে ভাই হাইড্রোজেন সালফেট, তো এটার মূল উপাদান তো এখানে কার্বন না, বা এরকম COOH আকারে তো নাই। সো এইটাও ভাইয়া অজৈব অ্যাসিড। এছাড়া আমি যদি দিই হাইড্রোজেন নাইট্রেট HNO3, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখানে তো কার্বনের ব্যাপারটা নাই। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে অজৈব অ্যাসিড, আরও অনেক অজৈব অ্যাসিড আছে, ঠিক আছে? সো আমরা বলছি জৈব অ্যাসিড কি, অজৈব অ্যাসিড কি। এছাড়া আমরা যদি কিছু জৈব অ্যাসিডগুলা দেখি, আর জৈব অ্যাসিডগুলা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। সো এখানে দেখো, এখানে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, এগুলো মুখস্থ করতে হবে আমাদের, হয়তো বা এই বইয়ে মানে এই অধ্যায়ে নাই, বাট আমাদের MCQ কিন্তু আসবে। আমি যেভাবে যা বলি তা পড়ো, ভালো স্টুডেন্ট করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, জাস্ট ভাইয়ের কথা শুনতে থাকো। ওকে, ল্যাকটিক অ্যাসিড এর সংকেত কি C3H6O3, এই যে এটা দেওয়া আছে, এইটারও দেখো লাস্টে তোমার COOH এরকম গ্রুপ আকারে থাকে, এইটাও তোমার জৈব অ্যাসিড। তারপর এই যে সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, বা ভিনেগার যেটাকে বলে, এই যে দেখো লাস্টে COOH আকারে আছে, অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এগুলো সব মানে মুখস্থ করে রাখো। হ্যাঁ, তোমাদের জন্য বেস্ট হবে, ভালো হবে। আচ্ছা, আমরা তারপর যাই। সো তারপর দেখো, আমরা এখানে দেখতে পারতেছি যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের রাসায়নিক দৃষ্টিকোণ থেকে এদের ঘটনাটা আমরা এখন বিশ্লেষণ করব। ওকে, সো দেখো, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উপাদান হলো ভাইয়া হাইড্রোকার্বন। সো হাইড্রোকার্বন জিনিসটা কি ভাইয়া, হাইড্রোকার্বন হচ্ছে এই যে এইটা CXHY, এখানে X বলতে C এর পরমাণু আর কি, যে Xটি পরমাণু আছে C এর, আর Y বলতে H এর Yটা পরমাণু আছে আর কি। হ্যাঁ, বুঝছো? এখানে জাস্ট মানে অজ্ঞাত, বা আমরা জানি না যে কয়টা পরমাণু আছে, এই কারণে আমরা এটা দিছি CXHY। এটা হচ্ছে ভাইয়া হাইড্রোকার্বন। এটা কি ভাইয়া হাইড্রোকার্বন। সো এখন বলছে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। হ্যাঁ, এখানে কার্বন আর হাইড্রোজেন আছে, একটা যৌগ আকারে আছে, ঠিক আছে? তাই যখন এগুলার দহন ঘটে, তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয়। আচ্ছা, বাতাসের অক্সিজেনের সাথে আমাদের এগুলার বিক্রিয়া হবে, একটু গ্যাপ দিয়ে লিখতেছি কারণ এখানে কারণ আছে। সো এগুলার যখন দহন হবে, এগুলার যখন ভাইয়া দহন হবে, তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলা বিক্রিয়া করবে, এই যে হাইড্রোকার্বনটা বিক্রিয়া করার পর আমাদের কি পাওয়া যাবে, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, দেন জলীয় বাষ্প বা পানি পাওয়া যাবে, আর তাপ শক্তি এগুলা পাওয়া যাবে। অর্থাৎ বিক্রিয়া করার পর আমাদের এরকম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, তারপর পানি পাওয়া যাবে, এই যে পানি পাওয়া যাবে, প্লাস আমাদের তাপ শক্তি পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের তাপ শক্তি এরকম পাওয়া যাবে আর কি, বুঝছি? সো এটা হলো বিক্রিয়া। এখন এইটার আমরা যদি ব্যালেন্স করি বা সমতাকরণ করি, তাহলে এখানে দেখো কার্বন আছে XT, সো আমরা এখানে এই যে X দিয়া দিচ্ছি, সো X কার্বন আছে, আর H, হ্যাঁ, Y আছে কইটা HT, সো আমরা এখানে Y দিয়া দিলাম। সো এখন আমাদের সমতাকরণের জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভাইয়া X প্লাস Y, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, করলে আমাদের এটা সমতাকরণ, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষের পরমাণুর সংখ্যাগুলা সমান হয়ে যাবে। সো এটা মনে হইতেছে না যে এইটা কেন দিলেন, অনেক হার্ড মনে হইতেছে না? হ্যাঁ, জাস্ট এটা একটু বুঝে রাখো। দেখো, আমি যদি ভাইয়া X এর ভ্যালু 2 ধরি আর Y এর ভ্যালু যদি 4 ধরি, অর্থাৎ এখানে কার্বনের পরমাণু আছে 2টা আর হাইড্রোজেনের পরমাণু আছে 4টা। সো এখন দেখো তো ভাইয়া, এই যে X এর জায়গায় যদি আমরা 2 নিই, কারণ 2 ধরছি, আর Y এর ভ্যালু কত 4, দেন এখানে 2 আছে, আর O2 ঠিক আছে, দেন এখানে দেখো X এর ভ্যালু কত ধরছি, 2 ধরছি, দেন কার্বন ডাইঅক্সাইড, আর Y এর ভ্যালু কত ধরছি, 4 ধরছি। হ্যাঁ, সো 4 না, আপাতত এখানে আমি দেখাই যে H হচ্ছে H2 না, সো আমরা এখানে 2 দিব, 2,
ওয়াই এর ভ্যালু 4 ধরছে। সো একটা জিনিস দেখো, 2 দুগুণে 4, হ্যাঁ, সো 4টা কিন্তু হাইড্রোজেন আছে। ওকে, সো 2 দুগুণে 4, এখানে ওয়াই এর ভ্যালু, এখানে আমরা 2 দুগুণে 4 এইরকম ভাবে গুনছি আর কি 4, তারপর ওয়াই প্লাস, আচ্ছা ওইটা দরকার নেই। এখন আমরা সমতাকরণটা দেখি। তো এখানে দেখো, এখানে হাইড্রোজেন 4টা, আর এখানে হাইড্রোজেন কয়টা আমরা দেখি। তো হাইড্রোজেন কিন্তু 4টা হয়েছে, দেখছো, হাইড্রোজেন 4টা আর এখানে হাইড্রোজেন 4টা হয়েছে। ওকে, সো তারপর আমরা আরেকটা জিনিস দেখি, অক্সিজেন ঠিক আছে কিনা এটা আমরা একটু চেক করি। অক্সিজেন এখানে আছে ভাইয়া 2, আর এখানে ও মানে অক্সিজেন এখানে 2টা, এখানে দেখো ও এর নিচে 2 আর এখানে 2, 2 দুগুণে 4, 4টা অক্সিজেন আর এখানে 2টা, 6টা অক্সিজেন। আর এখানে দেখো তো অক্সিজেন 6টা কিনা। এখন দেখো 4 আর 2 হচ্ছে 6, 6কে যদি 2 দ্বারা ভাগ করি 3, আর এখানে ও দেন নিচে 2, সো 3 আর 2, 3 দুগুণে 6, 6টা অক্সিজেন। দেখছো এই 6, অর্থাৎ আমরা এরকম ব্যালেন্স দুই সাইডের করার জন্য আমরা মূলত এই যে এক্স প্লাস ওয়াইকে 2 দ্বারা ভাগ করছি, এবার ব্যালেন্স হয়েছে। ওকে, একটু হার্ড, ফার্স্ট অবস্থায় একটু হার্ড, বাট প্রবলেম নেই। এটা যে একেবারে তোমার সব কিছু একেবারে পানি ভাতের মতো হইতে হবে এমন না, যতটুকু পারো বুঝছো, আর যারা এইটার মাধ্যমে বুঝছো বেস্ট, দরকার নেই। এটা এমন কোনো মানে ইম্পর্টেন্ট জিনিস না যে একেবারে সব কিছু ক্লিয়ার হইতে হবে মানে এই ক্লাসে। সো এখন আমরা আরেকটা ঘটনাতে যাব, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। সো ভাইয়া এইটা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এটা থেকেও আসবে, পেটের অ্যান্টাসিডির জন্য, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। হ্যাঁ, কারণ পেটে যখন অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি কি আমরা জিনিসটা বলছি, অ্যাসিডিটি বলতে আমাদের দেখো ভাই, আমাদের পেটের যে খাবারগুলো না, খাবারগুলো হজম হওয়ার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়, HCl এর প্রয়োজন হয়, এটা একটা অ্যাসিড। সো এখন এইটার পরিমাণ যদি বেড়ে যায়, কোনো জিনিসে কিন্তু ভাই অতিরিক্ত ভালো না। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন অতিরিক্ত বেড়ে যাবে তখন আমাদের অ্যাসিডিটির প্রবলেমটা হয়, মানে গ্যাস, অতিরিক্ত গ্যাস হয়ে যায়। আর ওইটা তখন কমানোর জন্য আমাদের ক্ষারীয় জাতীয় খাবার খেতে হয় আর কি। হ্যাঁ, আর এরকম ক্ষারীয় জাতীয় ওষুধটা যেটা, এটা হচ্ছে অ্যান্টাসিড ওষুধ আছে একটা, ওইটা তৈরি হয় ভাইয়া অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, বুঝছো, যেটা তোমার অ্যাসিডকে প্রশমিত করে। এই বিক্রিয়াটা আমরা সম্পূর্ণটা দেখব। ওকে, আচ্ছা, সো এখন আমরা একটু পরে নিই, এখানে কি বলছে দেখো, এখানে বলছে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। সো আমরা এখানে দেখি তো, পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, সো আমাদের ধরো ভাইয়া এখানে ধরো আমাদের ভাইয়া HCl, এটা হচ্ছে ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই অ্যাসিড, সো এখন ধরো ভাইয়া আমাদের পেটে যে HCl, এটা হচ্ছে ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এই অ্যাসিডের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে। এখন কি বলছে, অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো, অ্যান্টাসিডে কি থাকে ভাইয়া, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সো আমরা এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা লিখি, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড OH। এখন অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, যার কারণে OH, এই যে হাইড্রোক্সাইড এর এখানে 3 হয়ে যাবে। সো কি হইলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ভাইয়া ক্ষার। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া কি, এটা হচ্ছে ভাইয়া ক্ষার, এটা হচ্ছে ভাইয়া ক্ষার, ঠিক আছে, এটা কি ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া ক্ষার। সো অ্যাসিড ক্ষার, এখন অ্যাসিড তো বেশি, এই ক্ষার জাতীয় ওষুধটা যে অ্যান্টাসিড, এইটা যখন খাবো তখন এইটার সাথে অ্যাসিডের সাথে এইটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পর ভাইয়া কি ঘটনা হবে আমরা এটা এখন দেখব। বিক্রিয়া করার পর আমাদের কি ঘটনা হবে এটা আমরা দেখব। দেখো, বিক্রিয়া করার পর আমাদের এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে, অ্যালুমিনিয়ামের যোজনী 3, এই কারণে ক্লোরাইডের এখানে 3 হয়ে যাবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O, এটা হচ্ছে পানি তৈরি হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হয়ে যাবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ভাইয়া লবণ, এটা লবণ, আর H2O, এটা তো পানি আমরা জানি। সো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয়। যে বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি হয় এটাকে বলে ভাইয়া প্রশমন বিক্রিয়া, প্রশমিত হয়ে যায়। ওকে, সো বুঝছি। এখন এইটা তো মূল বিক্রিয়াটা, তুমি ইচ্ছে করলে এইটাকে ব্যালেন্স করতে পারো, মানে এটা তো তোমার ডান পক্ষ, এটা তো বাম পক্ষ। হ্যাঁ, ডান পক্ষ এবং বাম পক্ষের যে অণুগুলো আছে না, অণুগুলার সমতাকরণ করতে পারো। সো এখন আমরা দেখি, যেমন এখানে দেখো ক্লোরিন 3টা, এখানে কি ক্লোরিন 3টা না, এখানে ক্লোরিন 1টা। দেখো এই ডান পাশে ক্লোরিন আছে, পরমাণু আছে 3টা, বাট এখানে ক্লোরিন পরমাণু 1টা। আমরা যদি এখানে ভাইয়া 3 দিয়া দিই তাহলে ক্লোরিন পরমাণু দেখো 3টা হয়ে গেল।
ওইদিকে ক্লোরিন পরমাণু 3টা হয়ে গেল। এখন 3 দেওয়ার কারণে হাইড্রোজেন 3টা হয়েছে, আর এখানে হাইড্রোজেন 3টা 3টা ওইটা 6টা হাইড্রোজেন, বাট এখানে তো হাইড্রোজেন 2টা, হ্যাঁ এই সাইডে 2টা। এখন আমরা এখানে 3 দিয়ে দিই, 3 দুগুণে 6টা হাইড্রোজেন হয়ে গেল। অক্সিজেনের হিসাবটা করি তো অক্সিজেন এখানে একটা আছে আর অক্সিজেন এখানে 3টা আছে, হ্যাঁ বাট এখানে তো একটা না, এই যে সামনে 3 আছে, 3 থাকার কারণে এখানে অক্সিজেন 3টা, ঠিক আছে, এখানে অক্সিজেন 3টা, ঠিক আছে। এভাবে আমরা সমতাকরণ করতে পারি। আর মূলত এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যান্টাসিড ওষুধটা যখন খাবো তখন আমাদের অ্যাসিডিটিটা হ্রাস পেয়ে যাবে, অ্যাসিডিটির যে প্রবলেমটা ওইটা আর থাকবে না। বুঝছি কেন আমরা অ্যান্টাসিড ওষুধ খাই। এছাড়া দেখো আমাদের অ্যান্টাসিড ওষুধে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই খাটটাও থাকে। সো দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, এই কারণে এখানে 2 হয়ে যাবে। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমাদের বিক্রিয়া ঘটাবে। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওকে, ম্যাগনেসিয়ামের যোজনী 2, এখানে 2 হয়ে গেল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2 পানি হয়ে যাবে, এই যে পানি। এখন তুমি সমতাকরণ করতে পারো। সমতাকরণের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে তো ক্লোরিন 2টা, বাট এই সাইডে দেখো ক্লোরিন 1টা, এখানে আমরা 2 দিয়ে দিব, ক্লোরিন কয়টা হয়ে গেল, 2টা হয়ে গেল, এখানেও ক্লোরিন 2টা। এখন 2 দেওয়ার কারণে এখানে হাইড্রোজেন 2টা, এখানেও হাইড্রোজেন 2টা, ঠিক আছে। বাট এখানে প্রবলেম হচ্ছে অক্সিজেন, দেখো এখানে এই যে অক্সিজেন এখানে 2 না, অক্সিজেন 2টা। বাট আমরা এখন কি করতে পারি, এখানে যদি আমরা 2 দিয়ে দিই অক্সিজেন কিন্তু 2টা হয়ে গেল, বাট 2 দেওয়ার কারণে হাইড্রোজেন এখন কয়টা হলো, 2 দুগুণে 4টা হাইড্রোজেন। আর এখানে হাইড্রোজেন দেখো 2টা, আর এখানে হাইড্রোজেন 2টা, 2 দুগুণে কয়টা হয়ে গেল, 4টা। ম্যাগনেসিয়াম একটা, সো এইটা হচ্ছে সমতাকরণ। আর এই যে 2টা বিক্রিয়া ভাই আমি তোমাদের দেখাইলাম, এই বিক্রিয়া 2টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই 2টা বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন থাকতে পারে, এইটা কি লবণ কিনা? হ্যাঁ লবণ। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে সবসময় লবণ এবং পানি তৈরি হয়, তো এটাকে বলে প্রশমন বিক্রিয়া। বুঝছি প্রশমন বিক্রিয়া কাকে বলে, এইটাও তো আমাদের ক্লিয়ার, ঠিক আছে। তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা, মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে। আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে, আর এই কোর্সে কি থাকবে, এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলা করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে। সো এখন আমরা ভাইয়া এই যে টাইপ 1 যে আমরা পড়ছি না, এই টাইপ 1 এর এমসিকিউগুলো আমরা দেখব। হ্যাঁ, এইগুলো হচ্ছে টাইপ 1 পড়ছি, এখন টাইপ 1 এর এমসিকিউ সলভ করব। সো দেখি আমরা পারি কিনা। সো কয়লার মূল উপাদান কি বলো তো ভাইয়া, আমাদের কয়লার মূল উপাদান কি, আমরা কি শিখছি, কয়লার মূল উপাদান কি? সো কয়লার মূল উপাদান হচ্ছে ভাইয়া কার্বন, ঠিক আছে। কয়লার মূল উপাদান হচ্ছে কি ভাইয়া, কার্বন, আমরা এগুলো দেখছি। এছাড়া কয়লা প্লাস অক্সিজেন, এই যে দেখো এখানে একটা বিক্রিয়া দিছে, কয়লা অক্সিজেন বিক্রিয়া করে গ্যাস আর তাপ উৎপন্ন হয়। আমরা জানি কয়লা আর অক্সিজেন, কয়লাকে যখন অক্সিজেনের উপস্থিতিতে পুরানো হয় বা অক্সিজেনের উপস্থিতিতে যখন কয়লা বা কার্বনটা বিক্রিয়া করে তখন এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড আর তাপ তৈরি হবে, বুঝছো? সো রাইট অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, তারপর এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটা বলো তো, প্রথম ব্যবহৃত ধাতু কোনটা? প্রথম ব্যবহৃত ধাতুটা হচ্ছে এই যে সোনা, AU। সো এইটার নাম হচ্ছে আর্ম, এই যে দেখছো। আচ্ছা, তারপর নেক্সটে যাই। আমাদের কি বলছে, আমাদের বলছে ভাইয়া ব্রোঞ্জ তৈরিতে নিচের কোন দুটি ধাতু ব্যবহৃত হয় বলো তো, ব্রোঞ্জ তৈরিতে কোন দুইটা ধাতু ব্যবহৃত হয়? সো ব্রোঞ্জ তৈরিতে হয় কপার এবং টিন। ওকে, তারপর দেখো কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান, আমি তোমাদের পড়াইছি না ভাইয়া, কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান? সাইট্রিক অ্যাসিড হবে, মেলিক অ্যাসিড হবে, অক্সালিক অ্যাসিড হবে, নাকি অ্যাসিটিক অ্যাসিড হবে? কাঁচা আমে অবশ্যই মেলিক অ্যাসিড বিদ্যমান। তারপর কাঁচা আমে থাকে কি, কাঁচা আমে থাকে সাকসিনিক অ্যাসিড, আর মেলিক অ্যাসিড তো এখানে নাই, সাকসিনিক আছে। তারপর তেঁতুলে কোন অ্যাসিড থাকে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে ভাইয়া বলো? তেঁতুলে থাকে ভাইয়া টার্টারিক অ্যাসিড। ওকে, তারপর দেখো নিম্নে কোনটি ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড মূলত দধিতে থাকে। তারপর কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি, এটা কি পড়ছিলা না? কেরোসিন এবং মোমের মূল উপাদান কি? কেরোসিন এবং মোমের মূল উপাদান হচ্ছে, সো রাইট অ্যান্সারটা হচ্ছে ভাই হাইড্রোকার্বন। কেরোসিন এবং মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। তারপর মোমের কার্বনের সাথে কোন মূলটি থাকে, মূলের কার্বনের সাথে কোন
মৌলটি থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে নাকি সালফার থাকে? অবশ্যই আমরা দেখছি যে হাইড্রোজেন থাকে, কারণ হাইড্রোকার্বন হচ্ছে মোমের মূল উপাদান। হাইড্রোকার্বন বলতে কি সি এবং এইচ অবশ্যই থাকবে। সো এখানে বলছে কার্বনের সাথে কোন মৌলটি থাকে, কার্বনের সাথে অবশ্যই হাইড্রোজেন থাকে, বুঝছি। সো তারপর আমরা টাইপ 2 দেখবো, এটা হচ্ছে রসায়নের কিছু ক্ষেত্র, এই টপিক্সটা পড়বো। সো এখানে একটা উপাদান হচ্ছে ভাইয়া বায়ু। এখন বায়ুর প্রধান উপাদান হচ্ছে কি অক্সিজেন। সো আমরা যখন ভাইয়া শ্বাস নিব তখন কিন্তু অক্সিজেন আমাদের ভিতরে ঢুকে, আর অক্সিজেন ভিতরে ঢোকার পর আমরা যে খাবার খাই না, ওই খাবারটার সাথে অক্সিজেন বিক্রিয়া করে, কইরা শক্তি উৎপাদন করে। সো আমরা এই প্রসেসটা দেখি, আমাদের বইয়ে হয়তো নাই, বাট প্রসেসটা আমরা দেখব। আমরা ফার্স্ট অফ অল ভাইয়া ধরো আমরা ভাত এবং রুটি খাই নাকি, আমরা ভাইয়া ভাত এবং রুটি খাই। এখন এই ভাত রুটি ভেঙ্গে গ্লুকোজে পরিণত হয়, এই যে গ্লুকোজে পরিণত হয়, বুঝছি। দেন আমরা যে ভাইয়া অক্সিজেন নেই, হ্যাঁ, আমরা যে শ্বাস নেই, শ্বাস নেই, সো শ্বাসের মধ্যে কিন্তু অক্সিজেন থাকে। এই অক্সিজেন কি করে ভাইয়া, দেখো এই অক্সিজেন তোমার এই অক্সিজেন ফার্স্টে আমাদের ফুসফুস হয়ে রক্তে যায়, দেন রক্ত হয়ে আমাদের কোষে প্রবেশ করে, রক্ত হয়ে কি করে ভাইয়া কোষে প্রবেশ করে, সো কোষে প্রবেশ করার পর, এই যে কোষে প্রবেশ করার পর ভাইয়া কোষের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া। কোষের মধ্যে কি থাকে ভাইয়া, মাইটোকন্ড্রিয়া। কোষের মধ্যে কি থাকে ভাইয়া বলো, কোষের মধ্যে থাকে ভাইয়া মাইটোকন্ড্রিয়া। সো মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি, মাইটোকন্ড্রিয়া মূলত শক্তি তৈরি করার কারখানা। মাইটোকন্ড্রিয়া হচ্ছে ভাইয়া শক্তি তৈরি করার কারখানা, এই মাইটোকন্ড্রিয়াটা। ওকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে তখন আমাদের নিম্নোক্ত বিক্রিয়াগুলো হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, অর্থাৎ আমাদের যে গ্লুকোজ না, এই যে এই গ্লুকোজ আর তোমার অক্সিজেন, হ্যাঁ, গ্লুকোজ আর অক্সিজেন, আমরা যে ভাইয়া শ্বাস নেই না, ওই যে শ্বাসটা অক্সিজেনটা, এটা তোমার কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে, এটা তো শক্তি তৈরি করার কারখানা। ওই কারখানার মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার গ্লুকোজ আর অক্সিজেন বিক্রিয়া করার পর আমাদের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, এই যে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস শক্তি তৈরি হয়, বুঝছি। এই যে এই শক্তি তখন সারা দেহে পৌঁছে যায়। সো তাহলে বুঝছো অক্সিজেনটা আমাদের শরীরে কিভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ক্লিয়ার? তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা, মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে, আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে, আর এই কোর্সে কি থাকবে, এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলা করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে। সো তারপর আমরা এরপরেরটা দেখি। এরপরের উপাদানটা হচ্ছে খাবারের পানি। সো এই খাবারের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ কিন্তু থাকে। এছাড়া পানি কি করে, বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কি রকম বিক্রিয়া অংশগ্রহণ করে, আমরা যে খাবার খাই বিভিন্ন অণু, বড় বড় অণুগুলাকে তখন ছোট ছোট অণুতে বিভক্ত করে এই পানিটা। এছাড়া আমাদের যে শরীরের মধ্যে বিভিন্ন বিষাক্ত পদার্থ থাকে বা বিভিন্ন বিষাক্ত উপাদান থাকে, ওইগুলা কিন্তু পানির মাধ্যমে মানে বাহিরে বের হয়ে যায়। হ্যাঁ, সো তারপর আমরা দেখব যে এখানে কি আছে, সার। এখানে আছে ভাইয়া সার। ওকে,
উপাদান কি? নাইট্রোজেন, দেন অক্সিজেন, তারপর কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। সো এই সার কি কাজে লাগে? এই সার মূলত আমাদের যে উদ্ভিদগুলো আছে না ভাইয়া, উদ্ভিদের পুষ্টির জন্য কিন্তু সার লাগে। আমাদের যেমন বড় হওয়ার জন্য, আমরা যদি বড় হতে চাই আমাদের খাবারের কিন্তু প্রয়োজন, বা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য কিন্তু খাবার প্রয়োজন। সেম এস উদ্ভিদের বেড়ে ওঠার জন্য তাদের পুষ্টি প্রয়োজন, আর এই পুষ্টিগুলা পাই মূলত সার থেকে। আর সারে বিভিন্ন ধরনের উপাদান থাকে, পুষ্টি উপাদান থাকে, যেমন নাইট্রোজেন, এরকম উপাদানগুলো থাকে, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, এগুলা যৌগ দিয়া মূলত পুষ্টি উপাদানগুলো তৈরি করা হয়। বুঝছো? সো তারপর আমরা দেখবো ভাইয়া কাগজ। সো কাগজের উপাদান হচ্ছে সেলুলোজ। সো সেলুলোজের সংকেত হচ্ছে C6H10O5। হ্যাঁ, C6H10O5, এটা হচ্ছে ভাইয়া কাগজ সেলুলোজের সংকেত। ওকে, এখন আমাদের যে কাগজ, এটা কিন্তু ভাই আমাদের মানব সভ্যতার মানে অনেক বড় একটা আবিষ্কার বা অনন্য অবদান, কাগজ যে আবিষ্কারটা হয়েছে। হ্যাঁ, সো এখন এই কাগজ আমরা কোথায় থেকে মানে পাই? কাগজ মূলত আমাদের যে ভাইয়া এই বাঁশ বাঁশ বা আখের ছোবড়া আছে না, বাঁশ বা আখের ছোবড়া। সো বাঁশ বা আখের ছোবড়া থেকে ভাইয়া মূলত কাগজটা পাওয়া হয়। এই বাঁশ বা আখের ছোবড়াকে ব্যবহার করে বিভিন্ন কারখানায় বিভিন্ন প্রসেস আছে, প্রসেসিং এর মাধ্যমে মূলত এরকম কাগজ তৈরি করা হয়। আর এই জন্যই তোমাদের মূলত পরীক্ষার প্রশ্নে তোমরা বাঁশ খাও, কারণ কাগজ তৈরি হয় বাঁশ দিয়ে, বাঁশ। ওকে, যারা মানে এটা হচ্ছে যারা পড়ালেখা করে না তাদের জন্য কথাটা আর কি। ওকে, সো তারপর আমরা যাই, এখন আমরা টাইপ 2 এর এমসিকিউ দেখব। পৃথিবীর জন্মলগ্নে কেমন ছিল? পৃথিবীর জন্মলগ্নে ভাইয়া কেমন ছিল? আমরা জানি যে খুবই উত্তপ্ত ছিল। আমরা জানি ভাইয়া কি খুবই উত্তপ্ত ছিল পৃথিবীর জন্মলগ্নে। পৃথিবীর জন্মলগ্নে খুবই উত্তপ্ত ছিল। তারপর শ্বাস নেওয়ার সময় গৃহীত বায়ুতে থাকে কোনটা? বলো, শ্বাস নেওয়ার সময় গৃহীত বায়ুতে কোনটা থাকে? অবশ্যই অক্সিজেন থাকে। তারপর নিচের কোনটি জৈব যৌগ বিদ্যমান? নিচের কোনটাতে জৈব যৌগ বিদ্যমান? বলো, খাদ্য, লবণ, পানি, সালফিউরিক অ্যাসিড? না, জৈব যৌগ বিদ্যমান হচ্ছে কাঠ। কাঠে জৈব যৌগ বিদ্যমান। ওকে, আচ্ছা, তারপর মাটিতে উদ্ভিদের পুষ্টি প্রদান করে কোনটা? সো রাইট অ্যান্সার বলো, রাইট অ্যান্সার কি? রাসায়নিক সার। তারপর কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। ওকে, আচ্ছা, তারপর নেক্সট আমরা এখন টপিক 3-এ যাব। কি আছে? রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। সো রসায়নের সাথে জীববিজ্ঞানের যে সম্পর্ক, ওইটা আমরা এখন আলোচনা করি। দেখো, এখন দেখো আমাদের মূলত উদ্ভিদ মূলত বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। হ্যাঁ, আমি তোমাদের এখানে একটু একে একে বোঝাই দিই। উদ্ভিদ, সো এই যে উদ্ভিদ মূলত ভাইয়া বাতাস থেকে, হ্যাঁ বাতাস, এই যে বাতাস থেকে কি গ্রহণ করে? বাতাস থেকে গ্রহণ করে কি গ্রহণ করে ভাইয়া? কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ বাতাস থেকে কি গ্রহণ করে ভাইয়া? কার্বন ডাই অক্সাইড। আর মানুষ গ্রহণ করে অক্সিজেন। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, হ্যাঁ, এবং মূলের সাহায্যে কি গ্রহণ করে ভাইয়া? পানি গ্রহণ করে। মূলের সাহায্যে পানি বা এই যে H2O গ্রহণ করে। ওকে, সো এখন আমরা দেখি, এই যে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং মূলের সাহায্যে পানি গ্রহণ করে। ওকে, এখন উদ্ভিদ কি করে? কার্বন ডাই অক্সাইড এবং পানিকে কেন্দ্র করে সূর্যালোকের উপস্থিতিতে। সো এই যে দেখো সূর্যালোক, আচ্ছা আমরা একটু কালার দিয়ে দিই। দেখো সূর্যালোকের উপস্থিতিতে, এই যে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের পাতার মধ্যে যে ক্লোরোফিল আছে, এই যে ক্লোরোফিল আছে, ওই ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং পানি, হ্যাঁ, উদ্ভিদের সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে কেন্দ্র করে কি তৈরি করে? সূর্যালোককে কেন্দ্র করে ভাইয়া গ্লুকোজ তৈরি করে। এটা হচ্ছে ভাইয়া গ্লুকোজ। এটা হচ্ছে ভাইয়া কি বলো? এটা হচ্ছে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ প্লাস অক্সিজেন তাপ শক্তি উৎপাদন করে। বুঝছি কিনা বলো? আমি আরেকবার ক্লিয়ার করি ভাইয়া।
উদ্ভিদ মূলত বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মূলের সাহায্যে পানি সংগ্রহ করে। সো কার্বন ডাইঅক্সাইড এবং পানি সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের সবুজ অংশের যে ক্লোরোফিল আছে ওইটার সাহায্যে কি করে, মূলত গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ পানি এবং তাপ শক্তি উৎপাদন করে। ওকে, অর্থাৎ সে নিজের খাদ্য নিজে তৈরি করতেছে। এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা কিন্তু খাদ্য, নিজের খাদ্য নিজে উদ্ভিদ, দেখছো কিভাবে সূর্যালোকের সাহায্যে উদ্ভিদের সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে তৈরি করতেছে ভাইয়া, বুঝছি। এখন মানুষের ক্ষেত্রে এটা তো উদ্ভিদ গেল, আর জীববিজ্ঞানের পার্টেই তো তোমার উদ্ভিদ মানুষ এরকম রিলেটেড। আর মানুষ কি করে ভাইয়া, মানুষ যে খাবার খায় ওই খাবার শর্করাটা কিসে পরিণত হয়ে যায়, গ্লুকোজে, আর প্রোটিনটা হয়ে যায় অ্যামাইনো অ্যাসিড। এখানে তোমাদের তথ্যটা লিখে দিই, আমাদের মূলত আমরা যে খাবার খাই এটা শর্করাটা, এই যে আমরা যে খাবার খাই ভাইয়া শর্করাটা পরিণত হয়ে যায় গ্লুকোজে, শর্করাটা পরিণত হয়ে যায় গ্লুকোজে। আর প্রোটিন এটা হয়ে যায় অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিডে, বুঝছি। সো তাহলে দেখছো এই যে শর্করাটা গ্লুকোজে পরিণত হইতেছে, এখানে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হইতেছে। ওই যে আমরা একটু আগে তোমাদের দেখাইলাম মাইটোকন্ড্রিয়াতে যে বিক্রিয়াগুলো হয়, অ্যান্ড তোমার প্রোটিন যে অ্যামাইনো অ্যাসিড, এটাও তো তোমার রাসায়নিক বিক্রিয়া, আর এখানে তো ফুল একটা রাসায়নিক বিক্রিয়া তোমরা দেখতেই পারতেছো। ওকে, সো এইভাবে রসায়নের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক রয়েছে। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। সো পদার্থবিজ্ঞানের মূল বিষয়গুলো হচ্ছে তোমার চুম্বক, বিদ্যুৎ এবং বিভিন্ন যন্ত্রপাতি। সো তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার কাছে অবশ্যই ব্যাটারি আছে, হ্যাঁ, ব্যাটারির মধ্যে কিন্তু বিভিন্ন শক্তি সঞ্চিত থাকে। এই শক্তিগুলা যে সঞ্চিত থাকে পরবর্তীতে যে ব্যাটারি দিয়ে মূলত লাইট চলে বা ফ্যান চলে, কিভাবে চলে, কারণ ব্যাটারির মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। হ্যাঁ, এই বিক্রিয়ার কারণে মূলত পরবর্তীতে ফ্যান লাইট এগুলো জ্বলে আর কি। ওকে, সো এখানে তাহলে কি হচ্ছে, পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের কিন্তু একটা সম্পর্ক আমরা পাচ্ছি। এছাড়া তেল গ্যাস এগুলা দিয়ে কিন্তু গাড়ি চলে, তারপর বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা দিয়ে। সো এরকম এখানে রাসায়নিক বিক্রিয়ার সাথে পদার্থবিজ্ঞানের সাথে রসায়ন কিন্তু জড়িত। ওকে, তারপর আমরা এখানে দেখতে পারতেছি গণিতের সাথে রসায়নের সম্পর্ক, অর্থাৎ গণিতের বিভিন্ন সূত্র ব্যবহার করে রসায়নের বিভিন্ন হিসাব নিকাশ বা তথ্য কিন্তু আবিষ্কার করা হয় বা তৈরি করা হয়। তারপর আমরা এখন এই যে টাইপটা পড়ছি, তোমরা এইটার এই যে টপিক টাইপ 3টা এটা তোমরা বই থেকে পড়ে নেবে এই অংশটা। দেন আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি। দেখো, জীবদেহে গঠনের প্রধান জটিল অণু কোনটি? জীবদেহের গঠনের প্রধান জটিল অণু হচ্ছে ভাইয়া এই যে প্রোটিন হচ্ছে জীবদেহের গঠনের সবচেয়ে প্রধান যে জটিল অণুটা। তারপর শরীরের প্রোটিন জাতীয় খাবার ভেঙে কোনটি উৎপন্ন হয়? শরীরের প্রোটিন জাতীয় খাবার ভেঙে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। তারপর সালোক সংশ্লেষণ মূলত কি ধরনের প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ বলো একটা কি প্রক্রিয়া? এটা একটা রাসায়নিক প্রক্রিয়া না, রাসায়নিক বিক্রিয়া না? হ্যাঁ। তারপর যে অ্যাকোয়াস্টিক শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত? এটা মূলত জলজ ক্ষেত্রে বা পানির সাথে সম্পর্কিত। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা কোনটির অবদান? বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা মূলত এই যে এটা হবে রসায়নের অবদান। বিদ্যুতের জন্য যে ব্যাটারিটা ব্যবহার করা হইতেছে এটা রসায়নের অবদান না, এখানে বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়া হইতেছে না। হ্যাঁ। তারপর পদার্থবিজ্ঞানে বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোনটি? ভৌত রসায়ন হবে রাইট অ্যান্সারটা। ওকে, টাইপ 4 হচ্ছে ভাইয়া রসায়ন পাঠের গুরুত্ব। ওকে, সো এটা আমি সরাসরি এমসিকিউ এনে ফেলছি কারণ এটা একটু বেশি থিওরি টাইপের আর কি, তোমরা এটা বই থেকে পড়ে নিবা। আমি তারপরে একটু আন্ডারলাইন করে দিই। রসায়ন পাঠের গুরুত্ব, এই যে দেখো রসায়ন, হ্যাঁ এইটাই, এই যে রসায়ন পাঠের গুরুত্ব। আমরা রসায়ন যে পাঠ করব এটার গুরুত্বটা কি, কি কি ক্ষেত্রে রসায়নগুলা ব্যবহার করা হয়। আচ্ছা আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। দেখো, ধরো ওয়ান ডে কোনো এক সকালে তুমি ঘুমাচ্ছ, হঠাৎ তোমাকে তোমার ওয়াইফ বা তোমার প্রিয়তমা তোমাকে জাগালো। দেন তুমি ঘুম থেকে উঠলা, ব্রাশ নিলা, তোমার প্রিয়তমা তোমাকে পেস্টটা লাগাই দিল, মরাইলা, দাঁত মাজলা, মুখ ধুইলা, ধোয়ার পর তোমার প্রিয়তমা দেন তোমার জন্য 1 কাপ গরম চা এনে দিল, সাথে গরম চার সাথে তুমি বিস্কুট খাইলা। খাওয়ার পর তুমি গোসল করতে গেলা, গোসলে যাওয়ার পর দেখলা তোমার বাথরুমটা ময়লা হয়ে আছে। তুমি বাথরুমটা হারপিক বা ক্লিনার দিয়ে পরিষ্কার করলা।
দেন তুমি শাওয়ারে জেল ইউজ করলা, সবশেষে তুমি তোমার তোমার লোশন ইউজ করলা। তো ভাইয়া এই যে তুমি ঘুম থেকে উঠে যে পেস্ট, তারপর চা বিস্কুট, তারপর লোশন, দেন হারপিক, জেল, এইগুলো যে ব্যবহার করলা, এই সবগুলোই কিন্তু ভাইয়া রসায়নের অবদান, সব রসায়নের অবদান। ওকে, সো এছাড়া তোমাদের ভাইয়া বিভিন্ন কীটনাশক আছে, কারণ উদ্ভিদে বৃদ্ধি পাওয়ার জন্য, পুষ্টি দেওয়ার জন্য উদ্ভিদের তো বড় হতে হবে, উদ্ভিদ বড় হতে হবে না উদ্ভিদের, দেন এর ফলে না কেবল আমরা এর থেকে ফল পাবো বা শস্য পাবো। সো ওই পুষ্টি উপাদান উদ্ভিদেরকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন পুষ্টি উপাদান প্রয়োজন, আর এগুলো মূলত কীটনাশক। এগুলো তোমার রসায়নের মাধ্যমে হয়। তারপর আমাদের এক সময় দেখবো ভাইয়া কলেরা, টাইফয়েড, যক্ষা, এগুলার মাধ্যমে কিন্তু ভাই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আর বর্তমানে এগুলো একটা নর্মাল রোগ। কেন? কারণ আমাদের ওষুধ আবিষ্কৃত হয়ে গেছে। আর ওষুধ যে আবিষ্কারটা হয়েছে এটা মূলত কেমিস্ট্রির অবদান, ঠিক আছে? সো এরকম। আর বর্তমানে ক্যান্সারও একটা ঘাতক মরণ ব্যাধি। সো ক্যান্সারও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভালো হয়ে যাচ্ছে, ক্যান্সারেরও কিন্তু ট্রিটমেন্ট আছে। ওকে, সো এরকম। তারপর শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে রাসায়নিক বজ্র আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড সিইউ, কার্বন মনোঅক্সাইড সিইউ, আর কার্বন ডাইঅক্সাইড তো জানি CO2, সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু, এইগুলা থেকে এমসিকিউ আসে। ভারী ধাতুগুলা কি? পারদ, ল্যাট পিবি, দেন আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি, এগুলো হচ্ছে ভারী ধাতু। সো অনেক রাসায়নিক দ্রব্য আছে, এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ, অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করেই চলছে। ওকে, সো এইরকম আর কি। এছাড়া বিভিন্ন কীটনাশক যে দাও, ওইগুলা কিন্তু ভাইয়া পরবর্তীতে ফসলে চলে যায়, পুকুরে চলে যায়, তখন মাছের বা ওইগুলার মধ্যে থাকা যে জীবগুলা, প্রাণীগুলো, ওইগুলার কিন্তু অনেক ক্ষতি করে। সো এইরকম রসায়নের গুরুত্ব হচ্ছে এইগুলা রসায়নটা পাঠ করলে এগুলা জানতে পারবা। সো আমাদের এখন এই টাইপটা দেখি আমরা, কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী, কোন মৌলটা বায়ু দূষণের জন্য দায়ী? আমরা জানি পিবি, ল্যাটটা মূলত বায়ু দূষণের জন্য দায়ী। আচ্ছা, তারপর দেখি কোনটি ব্যতীত সংরক্ষিত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, আমরা জানি যে প্রিজারভেটিভস, এটা মূলত খাদ্যকে সংরক্ষিত করে রাখে আর কি, খাদ্য সতেজ টাটকা রাখে। কোনটি মরণবেদী? ক্যান্সার মরণবেদী। ওইগুলা মরণবেদী ছিল ওয়ান ডে, বাট এখন এগুলার ওষুধ আবিষ্কৃত হয়ে গেছে। আচ্ছা, কোনটি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? কোনটা যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বলো? যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ভাইয়া মিথেন, কারণ আমরা যে যানবাহনে জ্বালানি ব্যবহার করি ওইটা হচ্ছে সিএনজি। হ্যাঁ, সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, বুঝছি ভাইয়া। এই যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মূল উপাদানই হচ্ছে মিথেন, CH4 মিথেন। ক্লিয়ার? ওকে, তারপর দেখো টাইপ 4 এর 5 নম্বরটা, নিচের কোনটি ভারী ধাতু? কোনটা ভারী ধাতু বলো? ভারী ধাতু হচ্ছে ভাইয়া আর্সেনিক। ওকে, দেন এখন আমরা টাইপ 5-এ যাব। সো এটা হচ্ছে রসায়নের অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়া। ওকে, সো আমাদের যে কোনো, তুমি নিজেও গবেষণা করতে পারো রসায়নের কোনো একটা কিছু নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে। সো তুমি যখন গবেষণা করবা তখন ওই গবেষণাপত্রে 6টা বিষয় থাকতে হবে। এই 6টা বিষয় হচ্ছে ভাইয়া, ফার্স্ট হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা। আমাদের অবশ্যই ফার্স্টে একটা বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, তুমি যেটা নিয়ে গবেষণা করবে ওইটা। দেন বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। হ্যাঁ, তুমি যেটা নিয়ে গবেষণা করবা এটার তো একটা আগে ধারণা নিলে সবচেয়ে বেস্ট হবে আর কি। সো অবশ্যই তুমি যেটা নিয়ে গবেষণা করবা এটা দেখবা ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় অনেক তথ্য বা অনেকেই আগে গবেষণা করে রাখছে। সো ওইখান থেকে তুমি একটা অভিজ্ঞতা নাও, ধারণা নাও। প্রয়োজনীয় বস্তু পরীক্ষা প্রণালী নির্ধারণ। হ্যাঁ, অর্থাৎ ওই গবেষণা করতে গিয়া কি কি জিনিস আমাদের লাগতে পারে, পরীক্ষা করতে গিয়ে কি লাগতে পারে, ওইগুলো আমরা নির্ধারণ করব। তারপর পরীক্ষা করব, দেন তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ করব। আমরা তো গবেষণা করে একটা তথ্য পাবো নাকি অনেক তথ্য পাবো, ওইগুলো আমরা বিশ্লেষণ করব। দেন ফলাফল নিয়ে আলোচনা, আমরা ফলাফল দিয়ে ফেলবো। হ্যাঁ, আমরা এখন দেখি। আচ্ছা, এখন দেখো ফার্স্টে ভাইয়া আমাদের কি বলছে, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। আচ্ছা, আমরা একটা বিষয়বস্তু নির্ধারণ করি। ওকে, আমরা বিষয়বস্তু নির্ধারণ করব যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূতকরণ
করণ, এই যে দেখছো একটা বিষয়বস্তু নির্ধারণ করছে, এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করা হবে। আচ্ছা, তারপর তারপর বলছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা। হ্যাঁ, আমি বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা নিছি যে পানিতে পানির পানির তাপমাত্রা পানির তাপমাত্রা হ্রাস পাবে। পানির তাপমাত্রা কি পাবে ভাইয়া? হ্রাস পাবে। এই যে এই বিষয়বস্তু দ্বারা নির্ধারণ করছি। তারপর প্রয়োজনীয় বস্তু পরীক্ষা প্রণালী নির্ধারণ। হ্যাঁ, এখন আমি যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত করব, এর জন্য কিছু আমাদের কি লাগবে, যন্ত্রপাতি লাগবে বা পরীক্ষার জন্য প্রণালী লাগবে। এই প্রণালীগুলো কি হতে পারে? একটা হচ্ছে ভাইয়া আমাদের বিকার লাগবে। হ্যাঁ, আমাদের বিকার লাগবে। বিকার বলতে ওয়ান কাইন্ড অফ একটা পাত্রের মতো আর কি। কারণ তুমি যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা রাখবা, এটা কি তোমার হাতে রাখবা না, এটার জন্য অবশ্যই একটা পাত্র টাইপের অর্থাৎ বিকার লাগবে। হ্যাঁ, বিকার নিলাম। তারপর আমাদের কি লাগবে ভাইয়া? তারপর আমাদের পানি লাগবে, অর্থাৎ আমাদের ভাইয়া H2O লাগবে। কারণ বিকারের মধ্যে অবশ্যই পানি রাখতে হবে। হ্যাঁ, কারণ আমরা তো বলছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করুন। সো বিকার লাগবে, পানি লাগবে। তারপর আমাদের ভাইয়া লাগবে কি, এখানে লিখি, তারপর আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। হ্যাঁ, তারপর আমাদের অবশ্যই থার্মোমিটার লাগবে। আমাদের থার্মোমিটার, কারণ এই থার্মোমিটারের সাহায্যেই ভাই আমরা এই থার্মোমিটারের সাহায্যেই আমরা পানির তাপমাত্রাটা মানে বাড়ছে না কমছে ওইটা চেক করতে পারবো। তারপর আমাদের কি লাগবে বলো? আমাদের একটা রড লাগবে, কাচের রড, কাচের তৈরি রড লাগবে। কারণ এই রডের সাহায্যে আমরা মূলত এই যে বিকারের মধ্যে যে পানি থাকবে অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে, এটা নাড়াইয়া মিশাতে পারবো আর কি, মিক্স করতে পারবো। দেন আমাদের লাগবে কি, একটা ব্যালেন্স বা নিক্তি লাগবে। ব্যালেন্স বা নিক্তি কেন লাগবে? কারণ অ্যামোনিয়াম ক্লোরাইডটা আমরা পানিতে কতটুকু পরিমাপ করতে মানে দিচ্ছি, ওইটার একটা হিসাব করা লাগবে না? হ্যাঁ, সো এইগুলা লাগবে। দেন আমরা এখন পরীক্ষণ করবো। আচ্ছা, পরীক্ষণ করার আগে আমরা কিছু ডাটা এখানে একটু লিপিবদ্ধ করে ফেলি। আমরা কিছু ডাটা এখানে ভাইয়া লিপিবদ্ধ করে ফেলি। আচ্ছা দেখো, এটা হচ্ছে পরিমাণ বা অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে ভাইয়া তাপমাত্রা। এটা ভাইয়া কি বলো? এটা হচ্ছে তাপমাত্রা। এখন ভাইয়া এখন আমরা কি করব দেখো, এখন আমরা ফার্স্টে পানি রাখলাম 250 মিলি। আমরা 250 মিলি পানি রাখলাম। এখন 250 মিলি পানির মধ্যে আমরা ভাইয়া অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা 0 গ্রাম রাখলাম, 0 গ্রাম। আর তখন আমরা থার্মোমিটার দিয়ে পরিমাপ করলাম যে এখানে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। 0 গ্রামে, অর্থাৎ যখন অ্যামোনিয়াম ক্লোরাইড শূন্য হবে তখন তাপমাত্রা মাইপা দেখছি থার্মোমিটার দিয়া যে 25 ডিগ্রি সেলসিয়াস। যখন অ্যামোনিয়াম ক্লোরাইড আরো 5 গ্রাম বাড়ালাম তখন তাপমাত্রা এখানে হয়ে গেল 20 ডিগ্রি সেলসিয়াস, মানে 5 ডিগ্রি কমে গেছে। দেখছো, কমে গেছে। যখন আরো 10 গ্রাম নিলাম, হ্যাঁ, তখন তাপমাত্রা হয়ে গেল 15 ডিগ্রি সেলসিয়াস। যখন আমরা আরো বাড়ালাম 15 গ্রাম নিলাম, তখন তাপমাত্রা হয়ে গেল 10 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা ভাইয়া এই তথ্যগুলো বিশ্লেষণ করে কি পাইলাম, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ যখন বাড়াতে থাকবো তখন তাপমাত্রার পরিমাণ কমতে থাকবে। হ্যাঁ, সো এখানে এই পরীক্ষণটাই তুমি এখানে লিখে দিবা যা যা করছো, যে আমরা 250 ml পানি নিয়েছি, দেন আমরা তখন তাপমাত্রা মেপে দেখলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ বাড়ালাম, যখন 5 গ্রাম নিলাম তখন তাপমাত্রা দেখলাম যে 20 ডিগ্রি সেলসিয়াস। এভাবে এটা পরীক্ষণ করছে, এই কথাগুলো লিখে দিবা। তারপর দেন এই যে এখানে আছে কি ভাইয়া, এখানে আছে ভাইয়া তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ। এই যে তথ্য সংগ্রহ, এই যে তথ্যের বিশ্লেষণ, এই ডাটাটা হচ্ছে তথ্য সংগ্রহ। দেন তথ্যের বিশ্লেষণটা কিভাবে করবা, যে বলবা যে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ বাড়ানোর ফলে তাপমাত্রা কি হইতেছে, কমতেছে। এটাই তথ্যের বিশ্লেষণ। তারপর ফলাফল দিবা, ফলাফল নিয়ে আলোচনা। ফলাফল দিবা কি, ফলাফল দিবা যে পানিতে দ্রবীভূত করলে, ফলাফলটা দিবা ভাইয়া পানিতে দ্রবীভূত করলে, পানিতে দ্রবীভূত
পানিতে দ্রবীভূত করলে তাপমাত্রা হ্রাস পাবে। তাপমাত্রা কি হবে ভাইয়া বলো? তাপমাত্রা হ্রাস পাবে। এটাই হচ্ছে মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটা লিখে দিতে পারো যে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে কি হবে ভাইয়া? তাপমাত্রা হ্রাস পাচ্ছে না, এটাই তো ফলাফল। বুঝছি? এখন আমরা এটার ভিতরে আমরা যে টাইপগুলো আছে এমসিকিউ কিছু দেখি, দেখো। অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাদের কিরূপ পরিবর্তন হয়? আমরা জানি যে দ্রবীভূত করলে তাদের কিরকম পরিবর্তন হয়। আমরা জানি যে তাপ শোষিত হয়। ওকে, তারপর অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্ত বা ধাপ কোনটি? বিষয়বস্তু নির্ধারণ, এটা আমরা দেখছি। অর্থাৎ অনুসন্ধান থেকে কিসের জন্ম? অনুসন্ধান থেকে তোমার গবেষণার জন্ম। তারপর যিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা করেন তাকে কি বলা হয়? যিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা করেন তাকে বিজ্ঞানী বলা হয়। তারপর অনুসন্ধান ও গবেষণার ফলাফল কোনটি প্রদান করে? তোমরাই বলো কোনটি প্রদান করে? সো মৌলিক বিষয়ের নতুন ব্যাখ্যা প্রদান করে। বুঝছি? তারপর আমরা টাইপ 6 দেখব, আর টাইপ 6 থেকে মূলত তোমাদের সিকিউতে বেশি প্রশ্ন আসে। যদি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে সিকিউ থেকে আসবে। এছাড়া তোমাদের স্কুল পরীক্ষায় থেকে তো এইটা থেকে প্রশ্ন আসবেই। টাইপ 6 থেকে যে এগুলা থেকে প্রশ্ন আসে, আমরা সিকিউ সলভ করবো, দেখতে পারবো। আর এটা থেকেও তো এমসিকিউ তো আসবেই আসবে। ওকে, সো টাইপ 6টা হচ্ছে ভাই রসায়ন পরীক্ষাগারের ব্যবহার ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা গ্রহণ। ওকে, অর্থাৎ এখানে বিভিন্ন চিহ্ন আছে, এই চিহ্নগুলোর সাহায্যে আমাদের বুঝতে হবে যে এটা কোনটা কোন ধরনের, কোন প্রকৃতির, এবং এইটার কিরকম মানে নিয়ম কানুন আছে, ওইগুলো আমাদের কি করতে হবে? চিহ্ন দেখে বুঝে ফেলতে হবে। আর তার জন্যই আমরা এখন এইটা পড়বো। দেখি, সো এই যে চিহ্নটা, এটা হচ্ছে ভাইয়া বিস্ফোরক পদার্থের একটা চিহ্ন। ঠিক আছে ভাইয়া, এটা কিসের চিহ্ন ভাইয়া? বিস্ফোরক পদার্থের একটা চিহ্ন। ওকে, এই চিহ্নটা কিসের ভাইয়া বলো? বিস্ফোরক পদার্থের একটা চিহ্ন, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। সো এইটার পদার্থগুলো হচ্ছে ভাইয়া টিএনটি, জৈব পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন। এগুলোরও আমরা ডিটেলস জানবো। বাট এই যে তোমার পদার্থগুলা, এই পদার্থের আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে। বুঝছি? অর্থাৎ টিএনটি, জৈব পারঅক্সাইড বা নাইট্রোগ্লিসারিনে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হয়ে যায়। সো আমরা এখন জানবো যে টিএনটি কি, জৈব পারঅক্সাইড কি, নাইট্রোগ্লিসারিন কি, অ্যাডভান্স লেভেলে জানবো। এই যে টিএনটির রাসায়নিক নাম, টিএনটির রাসায়নিক নাম ট্রাইনাইট্রো। টিএনটির রাসায়নিক নাম কি ভাইয়া? ট্রাইনাইট্রোটলুইন। টিএনটির রাসায়নিক নাম। এর সংকেত হচ্ছে, আমরা সংকেতটা দেখব, এর রাসায়নিক সংকেত। ভাইয়া এর রাসায়নিক সংকেতটা কি দেখি? C7H5N3O6। রাসায়নিক সংকেতটা দেখছো? C7H5N3O6। এটা হচ্ছে টিএনটি রাসায়নিক সংকেত। কারণ আমাদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেনে এরকম দেওয়া থাকবে, এটা যে তোমার টিএনটি, এটা ভাবে লেখা থাকবে না, এইভাবে দেওয়া থাকবে, ঘুরাইয়া দিবে প্রশ্ন, বাট আমাদের তো পারতে হবে নাকি। সো এই কারণে ডিপলি তোমাদের দিয়ে দিলাম। টিএনটি রাসায়নিক নাম হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন, আর এর সংকেত হচ্ছে C7H5N3O6। মুখস্থ করে ফেলো না। দেন আমরা দেখব জৈব পার অক্সাইড, অক্সাইড এর রাসায়নিক সংকেত, দেখো ভাইয়া এর রাসায়নিক সংকেত হচ্ছে R2O2। এটা হচ্ছে ভাইয়া আমাদের রাসায়নিক সংকেত জৈব পার অক্সাইডের। এটা দেখলে বোঝা যায় যেন জৈব পার অক্সাইড। ওকে, তারপর আরেকটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এই যে গ্লিসারিন এর রাসায়নিক নাম, এই যে গ্লিসারিল ট্রাইনাইট্রেট। ঠিক আছে,
এই যে নাইট্রোগ্লিসারিনের রাসায়নিক নাম গ্লিসারিল ট্রাইনাইট্রেট। ওকে, সো এর রাসায়নিক সংকেতটা কি? এর রাসায়নিক সংকেত C3H5N3O9। এটা হচ্ছে ভাইয়া এর রাসায়নিক সংকেত, দেখে রাখো ভালো করে। C3H5N3O9 এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের রাসায়নিক সংকেত। আমরা একটু পরে সিকিউ দেখবো, তখন বুঝতে পারবা। ওকে, তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা। মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে। আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে, আর এই কোর্সে কি কি থাকবে? এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলা করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে, সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে। তারপর এই যে চিহ্নটা, এটা হচ্ছে ভাই দাহ্য পদার্থ, ফ্লেমেবল সাবস্টেন্স। সো এই দাহ্য পদার্থের উদাহরণ হচ্ছে ভাই অ্যালকোহল ও ইথার, এগুলো হচ্ছে দাহ্য পদার্থ। ওকে, আমরা এটা সম্পর্কে ডিটেলসে জানবো। বাট এই দাহ্য পদার্থ মূলত কি করে? দ্রুত আগুন ধরে যায়। এই যে এগুলোর মধ্যে যখন আগুন লাগবে তখন দ্রুত এইগুলো আগুন ধরে যাবে। দ্রুত আগুন ধরে যাবে। সো আমরা অ্যালকোহল আর ইথার সম্পর্কে একটু ভালোভাবে ডিটেলসে জানি। দেখো অ্যালকোহল, এই যে অ্যালকোহল, একটা হচ্ছে ভাইয়া মিথানল, আর একটা হচ্ছে ইথানল, আর একটা হচ্ছে প্রোপানল, ওকে। মিথানল হচ্ছে CH3OH, C2H5OH, আর প্রোপানল হচ্ছে C3H7OH। বুঝছি? এগুলো হচ্ছে অ্যালকোহলের ফিচার্সগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যালকোহল, মিথানল, ইথানল, প্রোপানল, এইগুলো হচ্ছে ভাই অ্যালকোহল। ওকে, সো আমাদের এখন জানতে হবে তাহলে অ্যালকোহল জিনিসটা কি। দেখো, অ্যালকোহল জিনিসটা হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের পর কার্বন ও হাইড্রোজেন যোগের পর OH থাকলে সেগুলো অ্যালকোহল। বুঝছি? কার্বন, এই যে কার্বন আর হাইড্রোজেনের পর দেখো এগুলা সবগুলার শেষে ভাইয়া, এগুলার সবগুলার শেষে কি আছে? এগুলার সবগুলার শেষে OH আছে। সো তার মানে এগুলো হচ্ছে অ্যালকোহল। কার্বন ও হাইড্রোজেনের পর যদি OH থাকে এগুলো হচ্ছে অ্যালকোহল। কিন্তু আরেকটা কথা হইছে ভাইয়া, কিন্তু OH যদি অন্য ধরনের বন্ধনের সাথে থাকে তবে এটি অ্যালকোহল হবে না। বুঝছি? যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো, এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো। CH3COOH, এখানে OH-টা কি তোমার কার্বন আর হাইড্রোজেনের সাথে আছে? না, এখানে COOH, এটা হচ্ছে এক জিনিস। হ্যাঁ, লাস্টে OH আছে, এটার মানে এটা যে মানে অ্যালকোহল এমন না। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার। ওকে, সো তারপর দেখি আমরা। সো দেখো, এখন আমরা দেখবো ভাইয়া এই যে চিহ্নটা, এটা হচ্ছে ভাইয়া বিষাক্ত পদার্থ বা টক্সিক সাবস্টেন্স। ওকে, উদাহরণগুলো হচ্ছে ভাইয়া
বিষাক্ত পদার্থের উদাহরণগুলো একেবারে মুখস্থ করে রাখবে। বিষাক্ত পদার্থের বা টক্সিক সাবস্টেন্সের উদাহরণগুলো হচ্ছে বেনজিন, দেন ক্লোরোবেনজিন, আর হচ্ছে মিথানল। বেনজিন, ক্লোরোবেনজিন এবং মিথানল। ওকে, আচ্ছা। সো এই উপাদানগুলা কি করে শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের দ্বারা শরীরে প্রবেশ করলে ক্ষতি করতে পারে বা ক্ষতি হয়। এগুলা যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে যাবে তখন ক্ষতি হবে। এছাড়া বইয়ে তোমরা আরো একটু ইন ডিটেলসে পাবো আর কি, তোমরা বইয়ের টো পড়ে নিবা। সো আমরা এখন বেনজিন, ক্লোরোবেনজিন এবং মিথানল সম্পর্কে একটু ধারণা নিব। সো দেখো, বেনজিন, বেনজিন এর রাসায়নিক নাম, বেনজিনের রাসায়নিক নাম বেনজিনি। সো বেনজিনের রাসায়নিক সংকেতটা আমরা দেখি। বেনজিনের রাসায়নিক সংকেত, ভাইয়া বেনজিনের রাসায়নিক সংকেত হচ্ছে C6H6। যখন এটা দেখবো তখন মনে করবো যে এটা হচ্ছে বেনজিন। ওকে, দেন আমরা এখন ক্লোরোবেনজিনটা জানি। এই যে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত, ক্লোরোবেনজিনের রাসায়নিক সংকেত কি দেখো, C6H5 দেন Cl। অর্থাৎ আমরা তো পাইলাম বেনজিন C6H6। সো বেনজিনের একটার জায়গায় যখন ক্লোরিন আসবে, বেনজিনের একটার বদলে যখন ক্লোরিন আসবে, দেখো এখানে H5 না, সো আরেকটা H আছে না বেনজিনের ক্ষেত্রে, ওই Hটার জায়গায় এখানে ক্লোরিন অবস্থান করছে। সো এটা হচ্ছে ক্লোরোবেনজিন, বুঝছি। সো আমরা এখানে একটা নোটটা লিখে দিতে পারি যে বেনজিনের একটি হাইড্রোজেনের স্থানে, একটি হাইড্রোজেনের স্থানে ক্লোরিন যুক্ত হলে এটি কি হয়ে যায়, এটি ক্লোরোবেনজিন হয়ে যায়। এটি এই যে ক্লোরোবেনজিন, এটি ক্লোরোবেনজিন হয়ে যায়, বুঝছি ভাইয়া? বলো, প্রবলেম আছে? এই যে তারপরটা হচ্ছে ভাইয়া দেখো উত্তেজক পদার্থ। হ্যাঁ, উত্তেজক পদার্থটা দেখি। উত্তেজক পদার্থের মধ্যে আছে সিমেন্ট, ডাস্ট, লঘু অ্যাসিড। এইগুলো হচ্ছে ভাই উত্তেজক পদার্থ। আর এইগুলা কি করে, ত্বক, চোখ, শ্বাসতন্ত্রের ক্ষতি করে। উত্তেজক পদার্থগুলো ত্বক, চোখ এবং শ্বাসতন্ত্রের ক্ষতি করবে, এগুলো একটু মুখস্থ করে রাখতে হবে। সো আমরা তাহলে এর ব্যবহারটা দেখি। সো একটা শব্দ ছিল তোমাদের সিমেন্ট ডাস্ট, সিমেন্ট ডাস্ট, এখানে একটা শব্দ ছিল। ওকে, সিমেন্ট ডাস্ট বলতে কি বোঝায়? সিমেন্টের সূক্ষ্ম ধূলিকণাকে বোঝায়। সিমেন্টের সূক্ষ্ম ধূলিকণাকে বোঝায়। সিমেন্ট ডাস্ট বলতে সিমেন্টের সূক্ষ্ম ধূলিকণাকে বোঝায়, যা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে, শরীরে প্রবেশ করে। বুঝছি ভাইয়া? সিমেন্ট ডাস্ট হচ্ছে সূক্ষ্ম ধূলিকণা, যা সিমেন্টের এই ধূলিকণাটা কি করে, শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। ওকে, তারপর আরেকটা আমরা দেখতে পাইছিলাম যে লঘু অ্যাসিড। এই যে লঘু অ্যাসিড, যে অ্যাসিড পানিতে আংশিকভাবে আয়নে ভাঙ্গে তাকে কি অ্যাসিড বলে ভাইয়া? তাকে লঘু অ্যাসিড বলে। বুঝছি ভাইয়া? লঘু অ্যাসিড জিনিসটা কি, যে অ্যাসিড পানিতে আংশিকভাবে আয়নে ভাঙ্গে তাকে লঘু অ্যাসিড বলে। সো এরকম এক্সাম্পল যদি ভাই আমরা দেখি তাহলে দেখতে পারবো CH3COOH, এগুলো হচ্ছে লঘু অ্যাসিড। দেন হাইড্রোজেন কার্বনেট, হ্যাঁ এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। হাইড্রোজেন কার্বনেটটা হচ্ছে ভাইয়া কি, কার্বনিক অ্যাসিড। সো এগুলো হচ্ছে ভাইয়া লঘু অ্যাসিডের এক্সাম্পল। ওকে, দেন লঘু অ্যাসিড যখন আসছি, আরেকটা অ্যাসিড আমরা জানবো যে শক্তিশালী অ্যাসিড জিনিসটা কি। তো শক্তিশালী অ্যাসিড, হ্যাঁ এই যে শক্তিশালী অ্যাসিড, যে অ্যাসিড পানিতে
পানিতে সম্পূর্ণ আয়নে, সম্পূর্ণ সম্পূর্ণ আয়নে ভাঙ্গে তাকে শক্তিশালী অ্যাসিড বলে। তাকে কি অ্যাসিড বলে ভাইয়া বলো? শক্তিশালী অ্যাসিড বলে। সো আমরা যদি ভাইয়া এক্সাম্পল দেখি তাহলে দেখতে পারবো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, তারপর হাইড্রোজেন নাইট্রেট বা নাইট্রিক অ্যাসিড। সো এগুলো হচ্ছে ভাইয়া শক্তিশালী অ্যাসিড। সো আমরা দেখছো কি লেভেলে বেসিকগুলো কভার করেছি, যা যা লাগবে পড়তে গিয়ে সব আমি তোমাদের ভেঙে বোঝাই দিই। ওকে, সো সব কিছু টেমপ্লেট তোমরা পেয়ে যাবা। সো ডোন্ট ওয়ারি, প্রাইভেট ব্যাচে সব পেয়ে যাবা। তারপর দেখি আমরা এই যে, তারপর আমরা দেখবো ভাইয়া স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, হেলথ রিস্ক সাবস্টেন্স। এগুলো হচ্ছে ভাইয়া বেনজিন, টলুইন অ্যান্ড জাইলিন। আমরা বেনজিন তো দেখছি, আগে দেখছি না বেনজিনটার গঠন টঠন রাসায়নিক পদার্থ সব কিছু দেখছি, বাট এখন টলুইন দেখবো এবং জাইলিন দেখবো। আর এই উপাদানগুলা শরীরের মধ্যে গেলে ক্যান্সার তৈরি করতে পারে। শরীরে গেলে কি হয় ভাই? ক্যান্সার তৈরি হয়। ওকে, সো ফার্স্ট অফ অল টলুইন। টলুইন এর রাসায়নিক নাম, টলুইনের রাসায়নিক নাম হচ্ছে মিথাইল বেনজিন। হ্যাঁ, মিথাইল বেনজিন। মিথাইল কি বলো? মিথাইল বেনজিন। টলুইনের রাসায়নিক নাম হচ্ছে মিথাইল বেনজিন। আর রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত, হ্যাঁ, রাসায়নিক সংকেত কি ভাইয়া? দেখো, C6H5CH3, এটা হচ্ছে ভাইয়া টলুইনের রাসায়নিক সংকেত C6H5CH3। অথবা এটাকে লিখতে পারো যে 6 আর এখানে কার্বন একটা, সো C7 এবং H8 লিখতে পারো। এখানে H পরমাণু কয়টা? 5টা আর 3টা। সো দেখছো টলুইনের রাসায়নিক নাম হচ্ছে মিথাইল বেনজিন এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে C6H5CH3 বা C7H8। বুঝছি? সো তারপর জাইলিন। এই যে জাইলিনের রাসায়নিক নাম, জাইলিনের রাসায়নিক নাম ডাইমিথাইল বেনজিন। ডাইমিথাইল বেনজিন, ঠিক আছে? ডাইমিথাইল বেনজিন হচ্ছে জাইলিনের রাসায়নিক নাম। ওকে, সো এর রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেতটা আমরা দেখে নিই। সো C6H4CH32, এটা হচ্ছে ভাইয়া জাইলিনের রাসায়নিক সংকেত C6H4CH32। বা এটাকে লিখতে পারো, এখানে C কয়টা আছে? 6টা, আর এখানে C আছে 2টা, 6টা 2টা হচ্ছে 8টা, C8, আর H আছে এখানে 4টা, আর 3 দুগুণে 6, 6 আর 4 হচ্ছে 10টা। সো H10, C8H10, এটা হচ্ছে ভাইয়া জাইলিনের রাসায়নিক সংকেত। বুঝছি কিনা বলো? তারপর দেখো ভাইয়া তেজস্ক্রিয় পদার্থ বা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা দেখি ইউরেনিয়াম এবং রেডিয়াম। হ্যাঁ, ইউরেনিয়ামের সংকেত হচ্ছে ইউ আর রেডিয়াম হচ্ছে আর এ। ইউরিয়াম আর রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর এই তেজস্ক্রিয় পদার্থগুলা মানে তেজস্ক্রিয় 3টা উপাদান তোমার বিচ্ছুরিত করে। একটা হচ্ছে আলফা, বিটা এবং গামা। এই 3টা ক্ষতিকর উপাদান মূলত ছাড়ে তেজস্ক্রিয় পদার্থগুলা, ইউরেনিয়াম এবং রেডিয়ামগুলা। এসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয়। এই রশ্মিগুলো হচ্ছে আলফা, বিটা, গামা, ক্যান্সার সৃষ্টি করতে পারে। ওকে, সো তারপর আমরা দেখি, তারপর হচ্ছে ভাইয়া পরিবেশের জন্য ক্ষতিকর, ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। এটা হচ্ছে লেড এবং মার্কারি। পরিবেশের উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য ক্ষতিকর। তারপর ক্ষত সৃষ্টিকারী, কোরিজিভ। এগুলো হচ্ছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, শরীরে লাগলে ক্ষত তৈরি করতে পারে। এগুলো একটু মুখস্থ করে নিও। তারপর যদি আমরা দেখি আছে জারক পদার্থ। জারক পদার্থগুলো আছে ক্লোরিন। আর এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নামটা কি ভাইয়া? পটাশিয়াম ডাইক্রোমেট। আর এটার নাম হচ্ছে ভাইয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা হচ্ছে ভাইয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বুঝছি? এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে,
সো এখন আমরা কিছু এমসিকিউ গুলা দেখব। যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে আমাদের কোন বিষয়টি জানতে হবে? সো দ্রব্যের প্রকৃতি অবশ্যই জানতে হবে, কারণ আমরা যদি দ্রব্যের প্রকৃতি না জানি, কোন একটা ধরো কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সো ওই অনুসারে তো আমরা ব্যবস্থা নিতে পারবো না যদি আমরা দ্রব্যের প্রকৃতিটা না জানি। সো বিস্ফোরক পদার্থ কোনটা? বিস্ফোরক পদার্থ হচ্ছে ভাই টিএনটি। আমরা জানি টিএনটিটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। তারপর কোনটি দাহ্য পদার্থ? দাহ্য পদার্থ হচ্ছে ভাই এখানে ইথার। ইথার হচ্ছে ভাই দাহ্য পদার্থ। তারপর নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী? নিচের কোন গ্যাসটা শ্বাসকষ্টের জন্য দায়ী? এটা হচ্ছে ক্লোরিন গ্যাস, শ্বাসকষ্টের জন্য দায়ী। নিচের কোনটি বিষাক্ত পদার্থ? বলো ভাইয়া, বিষাক্ত পদার্থ নিচের কোনটা? মিথানল হচ্ছে বিষাক্ত পদার্থ। এটি বোতলের গায়ে যে এই চিহ্নটা দেওয়া আছে, বোতলটি যে যৌগটি থাকতে পারে, বোতলটিতে কোন যৌগটা থাকতে পারে? সো যারা পড়ছো জানো যে ক্লোরোবেনজিন থাকবে। তারপর নিচের কোনটি মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে? সো রেডিয়াম। রেডিয়াম মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে। নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? এই যে এই ইমোজিটা, এইটা। ত্বকের ক্ষতি করে কোনটা? ত্বকের ক্ষতি করে হচ্ছে ক্লোরিন। তারপর নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে? এই যে ফার্স্ট এইটা, এটা হচ্ছে তোমার ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে। এই যে ক, 10-এর ক। বুঝলাম? সো আমরা কিন্তু ভাইয়া মোটামুটি তোমাদের টাইপ ভিত্তিক ম্যাথ এবং বেসিকগুলো কভার করে দিয়েছি। এখন আমরা জাস্ট সিকিউগুলো দেখবো। সিকিউ করলে এনাফ। ওকে, সো ভাইয়া আমরা যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসটা করি, তাহলে বহু নির্বাচনী কোশ্চেনে কোন বোর্ডে কত সালে কয়টা এমসিকিউ আসছে আমরা একটু দেখে নিই। দেখো 2024 সালে ঢাকা বোর্ডে একটা আসছে, রাজশাহী বোর্ডে একটা, কুমিল্লা একটা, যশোরে আসছে 2টা। এছাড়া বাকি বোর্ডগুলোতে একটা করে আসছে। আর 2023 সালে ঢাকা বোর্ডে আসছে 2টা, রাজশাহী বোর্ডে 3টা, কুমিল্লা বোর্ডে 2টা, যশোর বোর্ডে 2টা, বরিশাল বোর্ডে 3টা, সিলেট বোর্ডে 2টা, ময়মনসিংহে আসছে 2টার, বাকিগুলাতে একটা করে আসছে। দেন 2022 সালেও দেখো সবগুলাতেই মোটামুটি একটা করে আসছে, আর ম্যাক্সিমাম আসছে বরিশালে 3টা এবং ময়মনসিংহে 3টা। আর 2021 সালে তোমার সংক্ষিপ্ত সিলেবাসে ছিল, যে এই কারণে এই অধ্যায়টা ছিল না আর কি। সো এখানে তো আর প্রশ্ন করার উপায় নেই। আর 2020 সালে দেখো প্রত্যেকটা বোর্ড থেকে মিনিমাম একটা করে প্রশ্ন আসছে। সো আমরা যদি এর আগের বছরে 3টা বছরের পরিসংখ্যান দেখি, তাহলে 2022, 23, 24 এই বছরগুলোতে প্রত্যেকটা বোর্ডে মিনিমাম একটা তো আসছে। সো 2টা 3টা করে প্রায় মোটামুটি আসছে। সো তোমাদের পরীক্ষায় তোমরা ধরে রাখতে পারো যে এই অধ্যায় থেকে অর্থাৎ বহু নির্বাচনী কোশ্চেন আসবে, মাস্ট বি আসবে। ওকে, সো এখন আমরা ভাইয়া তোমার সিকিউ পার্টটা দেখিনি। আর এই অধ্যায় থেকে ভাইয়া সিকিউ আসার সম্ভাবনা চান্স খুবই কম, মানে বোর্ড পরীক্ষায় আর কি। বোর্ড পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা দেখো কোনো প্রশ্নই আসে নাই। একমাত্র 2022 সালে বরিশাল বোর্ডে একটা কোশ্চেন আসছে, এছাড়া কিন্তু আর কোনো কোশ্চেন আসে নাই। বাট তোমাদের স্কুল পরীক্ষাগুলোতে কিন্তু এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে হাফ ইয়ারলিতে। বুঝাইতে পারছি ভাইয়া? এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে যেহেতু এই অধ্যায়টা থাকবে। আর এমনিতে এই অধ্যায়টা জাস্ট বহু নির্বাচনী প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, বাট অনেক সময় আসতে পারে। এই যে বরিশাল বোর্ডে আসা পড়ছে, সো এরকম আসতেও পারে। বাট আমাদের কথা হচ্ছে আমরা যে অধ্যায়টাই পড়বো এটার জন্য বস হয়ে যাই। ওকে, সো এই কনসেপ্টটা মাথায় রাখা অধ্যায়গুলো কভার করবা। আর ভাইয়া যেভাবে বলি এভাবে করো, তাহলে দেখবে বেস্ট একটা রেজাল্ট আসবে এবং বেস্ট কিছু হবে সামনে। ওকে, সো এখানে যে সিকিউগুলো আছে এগুলো করলে এনাফ। সো আমি এখানে যাব না, আমি সরাসরি তোমাদের পিডিএফে চলে যাচ্ছি। ওকে, সো পিডিএফে চলে যাচ্ছি। সো এখানে দেখো, এখানে যে সিকিউরটা আছে তোমরা নিজেরা পড়লে পারবা। তার জন্য আমি আর এখানে দেখাচ্ছি না। এখানে যে সিকিউরটা আছে নিজেরা পড়লে পারবা। আমি কঠিনগুলাতে যাই। 2টাও তোমরা নিজেরা পড়লে পারবা। হ্যাঁ, 3টাও তোমরা নিজেরা পড়লে পারবা। তারপরে দেখি ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার আবশ্যক কেন ব্যাখ্যা করো। সো এই যে এর ব্যবহারটা, এ এই যে এটা হচ্ছে ভাই অ্যাপ্রন, আর বিটা হচ্ছে গগলস বা চশমা। গগলস হচ্ছে বাংলা নাম আর কি। সো এই 2টা কেন আবশ্যক
এটা তোমরা ব্যাখ্যা করবা, তোমরা অবশ্যই পড়ছো। বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মাস্ক কেন গুরুত্বপূর্ণ, সো এখানে দেখো অ্যান্সারটা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, তোমরা পড়লে পেরে যাবা। ওকে, তারপর আমরা চারটা দেখি। এরকম টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। সো তোমাদের এরকম টাইপের প্রশ্ন মূলত পরীক্ষায় আসবে। হ্যাঁ, আমরা গটা দেখে উদ্দীপকে কোন চিহ্নটি আর এর জন্য প্রযোজ্য। আর এ বলতে কি রেডিয়াম বোঝায় না? রেডিয়াম মানে এখানে কোন চিহ্নটার জন্য প্রযোজ্য? এই যে এইটা, এই চিহ্নটার জন্য। তারপর 1 ও 4 নং চিহ্নধারী পদার্থগুলো ব্যবহারের ক্ষেত্রে কোন ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে? সো একটা হচ্ছে দাহ্য তরল বা জারক পদার্থ। হ্যাঁ, আর চার হচ্ছে কি? আর 4 হচ্ছে ভাই ক্ষত সৃষ্টিকারী পদার্থ। সো তারপরে এইগুলার একটু ব্যাখ্যাটাকে দেওয়া দিবে, এখানে অ্যান্সার আছে, তোমরা দেখলেই পারবা। আমি একটু হার্ড প্রশ্নে যাই। তারপর দেখো, উদ্দীপকের যৌগগুলো ঝুঁকিপূর্ণ যুক্তি দাও। সো এখানে যৌগ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা যৌগ আছে। সো এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড। তারপর এই যে CH3CH5, তারপর দেখো C6H5CH3, এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে টলুইন। এটা হচ্ছে ভাইয়া টলুইন। C6H5CH3, আমি যে তোমাদের ওই যে রাসায়নিক নাম এবং রাসায়নিক সংকেত যে লিখে দিয়েছিলাম, এটা কিন্তু টলুইন ছিল। আর C6H5Cl, এটা কিন্তু ক্লোরোবেনজিন ছিল। দেখো মনে আছে কিনা, এটা ক্লোরোবেনজিন ছিল। এটা কি ছিল ভাইয়া? ক্লোরোবেনজিন ছিল। সো এখন বলছে উদ্দীপকের যৌগগুলো ঝুঁকিপূর্ণ কিনা ব্যাখ্যা করো। এই যে সো এই যে এইটা হচ্ছে ভাই উত্তেজক পদার্থ। এটা কি পদার্থ? উত্তেজক পদার্থ। আর এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। হ্যাঁ, এটা টলোইন। আর এটা হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনটা কি পদার্থ? বিষাক্ত পদার্থ। সো তারপর এটার ব্যাখ্যাটাকে দিয়ে দিবে, এখানে অ্যান্সার আছে। জীবন বাঁচাতে রসায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করো। সো এইগুলো পারবা। তারপর 6 নাম্বারটা দেখি। এইটা একটা সুন্দর কোয়েশ্চেন। লোহাই মরিচা ধরা। আর 2 নাম্বারটা হচ্ছে সালোক সংশ্লেষণের একটা তোমার সূত্র বা বিক্রিয়া দেওয়া আছে আর কি। সালোক সংশ্লেষণের একটা বিক্রিয়া দেওয়া আছে। সো এখানে বলছে উদ্দীপকের 1 নম্বর ঘটনাটি একটি রেডক্স বিক্রিয়া। হ্যাঁ, রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। সো এইটা আপাতত এখন দরকার নেই, এটা আমরা সামনের চ্যাপ্টারগুলোতে দেখবো, প্যারা নেওয়ার দরকার নেই। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, উদ্ভিদ কি করে? সূর্যালোককে কেন্দ্র করে ক্লোরোফিলের সাহায্যে কি তৈরি করে? অক্সিজেন। আর ওয়াইটা হচ্ছে পানি। পুরো কি আছে। সো উদ্ভিদ কি করে ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে কেন্দ্র করে। হ্যাঁ, সো ভাইয়া উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলকে কেন্দ্র করে। এখানে হবে গ্লুকোজ। হ্যাঁ, এখানে হবে কি ভাইয়া? গ্লুকোজ। আর ওয়াইটা হচ্ছে কি? ওয়াইটা হচ্ছে তোমার পানি, অক্সিজেন। সো এখানে দেখো উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে কেন্দ্র করে, কারণ উদ্ভিদ তো তোমার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মূলের সাহায্যে পানি সংগ্রহ করে, পানি গ্রহণ করে আর কি। সো এই দুইটা কেন্দ্র করে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোফিলের সাহায্যে
এই জায়গাটার মধ্যে হবে গ্লুকোজ, গ্লুকোজ উৎপাদন করে, এবং এই জায়গাটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন উৎপাদন করে এবং তাপ শক্তি উৎপাদন করে। সো এটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই যে দেখো, আমরা যদি ঘ নম্বর প্রশ্নটা দেখি, এই যে দেখো গ্লুকোজ, এগুলা কিন্তু বিক্রিয়াটা আমি তোমাদের মেইন বইয়ের বেসিকে কিন্তু বুঝাইছি, সুন্দর করে বুঝাইছি। সো এই কারণে আর বুঝাইলাম না এখানে। সো এখানে এটা পরে নিয়েও সুন্দর একটা কোশ্চেন কিন্তু এটা। তারপর সর্বশেষ কোশ্চেন, মেবি হ্যাঁ সর্বশেষ, এই যে কাঁচা আম, পাকা আম, লোহা, মরিচা, দেন মোম, অক্সিজেন, তারপর X+Y শক্তি, এই সবগুলাই কিন্তু ভাইয়া আমি তোমাদের মেইন বইয়ের বেসিকে পড়াইছি। তারপরে দেখি 3 নং বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। সো 3 নং যে বিক্রিয়াটা, এই যে মোম অর্থাৎ হাইড্রোকার্বন, মোমের প্রধান উপাদান কি? হাইড্রোকার্বন। ওই যে আমি একটা বিক্রিয়া দেখাইছিলাম। দেন হাইড্রোকার্বন অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে কি করবে? মোমটা মূলত এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করবে, হ্যাঁ, তারপর শক্তি টক্তি উৎপাদন করবে, পানি উৎপাদন করবে, এরকম আর কি। সো আমরা দেখি অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে এই যে এই বিক্রিয়াটা, এই যে আমি দেখাই ভাইয়া, একেবারে সামনে ছিল নাকি? একেবারে সামনে ছিল, এই যে এইটা, এই যে CXHY, এই যে এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হুবহু এই যে মোম বা হাইড্রোকার্বন, হ্যাঁ, অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া কইরা কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপাদন করছে। সো এইটা ওইখানে লিখে দিলে হয়ে যাবে। এটা ভাইয়া ওইখানে লিখে দিলেই আমাদের হয়ে গেল, এই যে এই বিক্রিয়াটাই। ওকে, তারপর তারপর আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে বলছে 1 ও 2 নং বিক্রিয়া কি ধরনের পরিবর্তন ঘটেছে যুক্তিসহ বিশ্লেষণ করো। সো 1 ও 2 নং বিক্রিয়া, হ্যাঁ, এটা তো তোমার একটা রাসায়নিক বিক্রিয়া, কাঁচা আম, দেন এটা পরবর্তীতে পাকা আমে হয়ে গেছে। এই বিক্রিয়াটা আমি তোমাদের দেখাইছি না ভাইয়া, কাঁচা আমটা কিভাবে পাকা আমে গেছে আমি কিন্তু দেখাইছি। দেন 2 নং বিক্রিয়া, এটা হচ্ছে লোহা আর মরিচা, হ্যাঁ, এটাকে আমি দেখাইছিলাম, লোহা মরিচারটা, না এটা দেখাই না, এটা আমরা শিখিনি যে লোহা পরবর্তীতে কিভাবে মরিচায় পরিণত হয়। আর এখানে এই বিক্রিয়াটা এটা ফলো করার দরকার নাই, আমি যেটা দেখাবো না ওইটা ফলো করো, আর লেখা টেখা সব সেমই থাকবে। বুঝতে পারছি ভাইয়া, লেখা টেখা সব সেমই থাকবে।
সো আমরা এখানে দেখি এই যে এটা তো লোহা নাকি? লোহা তো ভাইয়া কি? লোহা হচ্ছে ভাইয়া আয়রন, Fe। সো আয়রন, আয়রন যখন লোহাটাকে পরিবেশে এভাবে রাখা হবে তখন লোহার মধ্যে এরকম অক্সিজেন, এরকম পানি, তারা তিনটা উপাদান। সো এরকম লোহাটাকে যখন পরিবেশে রাখা হবে, এই লোহার মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন, হ্যাঁ লোহা অক্সিজেন হাইড্রোজেন বিক্রিয়া করবে। অর্থাৎ লোহার মধ্যে কি বিক্রিয়া করবে? অক্সিজেন এবং এই যে অক্সিজেন হাইড্রোজেন কই করে। সো এই যে দেখো এখানে এই চিত্রটা ভালোভাবে লক্ষ্য করো তাহলে মরিচার, সো তোমরা যদি এই চিত্রটা ভালোভাবে লক্ষ্য করো এবং আমি যদি তোমাদের, সো তোমরা যদি এই চিত্রটা ভালোভাবে লক্ষ্য করো তাহলে মরিচা কিভাবে ধরে এর বিক্রিয়াটা সুন্দরভাবে মাথায় ঢুকে যাবে আর কোনো সময় আর ভুল হবে না। ওকে, সো পরিবেশে দেখো এরকম একটা লোহা যখন রাখা হবে, ফেলে রাখা হবে, এই লোহাটা তো Fe আয়রন নাকি? লোহাটা হচ্ছে ভাই আয়রন। সো এই লোহার মধ্যে যে অক্সিজেন এবং পানি, লোহা অক্সিজেন এবং পানি বিক্রিয়া করবে লোহা, তারপর ভাইয়া অক্সিজেন এবং পানি, অক্সিজেন এবং পানি H2O, এটা হচ্ছে জলীয় বাষ্প আর কি। অক্সিজেন এবং পানি এটা বলতে জলীয় বাষ্প বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি হবে ভাইয়া? বিক্রিয়া করে তৈরি হবে ফেরিক সালফেট, Fe। বিক্রিয়া করে বিক্রিয়া করে তৈরি হবে ফেরিক হাইড্রোক্সাইড, OH3। থ্রি কেন দিলাম? কারণ যখন ফেরিক বলবো বা যখন 3 হবে, আয়রনের যোজনী যখন 3 তখন হবে এটা ফেরিক, আর আয়রনের যোজনী যখন 2 এটা হবে ফেরাস। সো এটা কি হইলো তাহলে? ফেরিক হাইড্রোক্সাইড। আমি এখানে লিখে দিই এটা কি ভাইয়া বলো। এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড। অর্থাৎ পরিবেশে থাকা যে লোহাটা, এটা আয়রন কি করবে? অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড উৎপাদন করবে বা উৎপন্ন করবে। এখন কথা হয়েছে আমরা এখানে সমতাকরণটা করে ফেলি তাহলে সুন্দর হয়। এখানে অক্সিজেন কয়টা ভাইয়া দেখো তো, OH এখানে ব্র্যাকেট দিয়ে 3 না? সো অক্সিজেন 3টা, হাইড্রোজেনও 3টা, অক্সিজেন 3টা অর্থাৎ ডান পাশে 3টা। এখন এই দিকে আমরা দেখি যে 3টা হয় কিনা। বাম পাশে অক্সিজেন দেখো এখানে তোমার 2টা আছে, এখানে অক্সিজেন 1টা আছে, হ্যাঁ। সো অক্সিজেন তো 3টা, প্রবলেম নাই। সো হাইড্রোজেন মিলাই, হাইড্রোজেন দেখো এখানে 3টা আছে। সো হাইড্রোজেন কি এখানে 3টা আছে? না, হাইড্রোজেন এখানে 2টা আছে। সো 3টা করব। 3টা করতে যাই আমাদের কি করতে হবে দেখো, আমরা যদি এখানে 3 দিয়া দিই তখন হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেল, হ্যাঁ। বাট ওই দিকে তো হাইড্রোজেন 3টা। সো আমরা যদি এখানে 2 দিই তখন দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেল? এখানে 2 না, আর এখানে H3, তো 3 দুগুণে 6, হাইড্রোজেন 6টা, আর এইদিকেও হাইড্রোজেন 6টা। এখন 2 দেওয়ার কারণে আমাদের ফ্লোরিন দেখো 2টা হয়ে গেল, আর এখানে ফ্লোরিন বাম সাইডে 1টা। সো এখানে 2 দেওয়া দিই, ফ্লোরিন 2টা হয়ে গেল। এখন 2 দেওয়ার কারণে অক্সিজেন এখন কয়টা হইলো? 3টা, 3 দুগুণে 6টা অক্সিজেন হয়ে গেল। আমাদের এইদিকে কি অক্সিজেন 6টা আছে কিনা দেখি তো। অক্সিজেন এখানে 3টা, অক্সিজেন এখানে 3টা, আর অক্সিজেন এখানে 2টা। সো আমাদের এখানেও 3টা করতে হবে। এই কারণে আমরা 1.5 দিয়ে গুণ করব। সো 1.5 দিয়ে যখন 2টা অক্সিজেনকে গুণ করব আমরা দেখি তো, এই যে 2 গুণ 1.5, তখন এখানে অ্যান্সারটা 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে। সো তাহলে এখানে কয়টা হইলো? 3টা অক্সিজেন, এখানে ভাইয়া 3টা অক্সিজেন। সো মোট কয়টা হইলো? 6টা অক্সিজেন। সো এভাবে কিন্তু সমতাকরণটা হয়ে গেল। ওকে,
তারপর দেখো এই যে ফেরিক হাইড্রোক্সাইড, আমাদের এখানে যে ভাইয়া ফেরিক হাইড্রোক্সাইডটা, ওকে, ফেরিক হাইড্রোক্সাইডটা তখন ভাইয়া এই যে -H2 মানে জলীয় বাষ্প ছাড়া বা পানি ছাড়া বিক্রিয়া করবে এখন, অর্থাৎ এটাকে বলে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন এটাকে কি বলে? ডিহাইড্রেশন, যখন পানি থাকবে না। সো এই যে ফেরিক হাইড্রোক্সাইডটা ডিহাইড্রেশন হবে, মানে পানি ছাড়া বিক্রিয়া করবে, করলে তোমার এরকম পাওয়া যাবে, করলে ভাইয়া এরকম পাওয়া যাবে, এই যে Fe2O3 দেন NH2O, এটা পাওয়া যাবে, এই যে এইটা পাওয়া যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে ভাইয়া মরিচা। এটা কি ভাইয়া? এই যে এটা হচ্ছে মরিচা, অর্থাৎ অর্থাৎ ফেরিক অক্সাইড, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। এটা কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড না, কারণ এখানে OH নাই। এই যে এখানে OH ছিল, এই কারণে ফেরিক হাইড্রোক্সাইড ছিল, বাট এখানে OH নাই বিধায় এটা হচ্ছে ফেরিক অক্সাইড N ইন্টু H2O। এটা এভাবে পড়বো, ফেরিক অক্সাইড N ইন্টু H2O পাওয়া গেছে। এটাই হচ্ছে ভাইয়া মরিচা। আর মরিচার বর্ণটা হচ্ছে ভাই লালচে বাদামি, লালচে বাদামি। এই যে মরিচার বর্ণটা কি? লালচে বাদামি। ওকে, আর এখানে যেহেতু হাইড্রোক্সাইড, এই যে হাইড্রোক্সাইড OH-টা নাই এখানে, সো এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা ভাইয়া বলতে পারি হাইড্রেট, হাইড্রেট, হাইড্রেট ফেরিক অক্সাইড। বুঝছি ভাইয়া, এটাকে আমরা বলতে পারি হাইড্রেট, কারণ এখানে OH নাই। OH না থাকলে আমরা বলবো হাইড্রেট, হাইড্রেট ফেরিক অক্সাইড এটাকে বলতে পারি। আর এমনিতে নর্মালি পড়বে এইভাবে, ফেরিক অক্সাইড ইন্টু NH2O, এটাই হচ্ছে মরিচার সংকেত, ফেরিক অক্সাইড ইন্টু N ইন্টু H2O। বুঝছি? আর এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে তোমাদের, যে এখানে N কেন দেওয়া হইলো? কারণ এখানে N দেওয়া হয়েছে কয় অণু পানি, এটা কিন্তু আমরা জানি না। সো এখানে যেহেতু আমরা জানি না, নির্দিষ্ট না, অনির্দিষ্ট, এখানে এই ক্ষেত্রে আমরা বলে দিছি যে N অণু পানি, N অণু পানি আছে এখানে, বা N অণু কি আছে? পানি আছে, এই কারণে আমরা এখানে N দিয়েছি। আবার ওই যে আমরা যে এখানে দেখছি ভাইয়া, এখানে কিন্তু তোমার এই যে N10 দেওয়া ছিল না এখানে, হ্যাঁ N এখানে দেওয়া ছিল, বা অনেক সময় এখানে তোমার 3 দেওয়া থাকে। সো ওইটাও কিন্তু হয়, এইটাও কিন্তু হয়েছে, বাট আমরা এইভাবে শিখবো না, আমরা ওইভাবে, আমি যেভাবে রেখেছি না ওইভাবে শিখবা। আর সব কিছু ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে, আশা করি তোমরা পড়লে পারবা। ওকে, সো আর তো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, আর কোনো প্রশ্ন নাই। সো এইটা তোমাদের ভাইয়া থিওরি টাইপের একটা চ্যাপ্টার ছিল, বাট পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা অনেক ম্যাথ পাবো। সো ওইগুলো আমি সুন্দর করে আরও টাইপ আকারে আরও সুন্দর করে সাজিয়ে দিব, আরও অনেক অনেক ম্যাথ সলভ করে দিব, যেন কোনো জায়গায় যেইভাবে তোমাদের প্রশ্ন ঘুরাই আসুক না কেন, যেন ইজিতে পারা যায়। সো বুঝছো? আর আমি বলে রাখি ভাই, পার্সোনালি আমার কন্টেন্টগুলো একটু লেটে আসবে, কারণ দেখো তোমাদের এইরকমভাবে সাজাই দিতেছি আর এইরকমভাবে বেসিক ক্লিয়ার করতেছি। তোমরা দেখো, আমি চ্যালেঞ্জ করতেছি, তোমরা কোনো কন্টেন্ট, কোনো জায়গায় এরকম কন্টেন্ট এরকম ডিপলি তোমরা পাইছো কিনা। আমাদের ভালো স্টুডেন্ট হইতে গেলে, ফিউচারে ভালো করতে গেলে এরকম ডিপলি পড়তে হবে। এবং আমরা যদি অনেক সময় দেখবা বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন হার্ড করে ফেলে। কেন করে ফেলে ভাইয়া? আসলে হার্ড না, সব কিছু তো বই থেকেই আসে, বাট ওই যে স্যাররা একটু ঘুরায়, ঘুরাইয়া যতভাবে ঘুরাই দেই, বাট যেন না আটকাও, তার জন্য এইভাবে এই ওয়েতে পড়তে হবে তোমাদের। আর সব কিছু ভাইয়া তোমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিব, PDF থেকে ধরে এই স্লাইডটা পর্যন্ত দিয়ে দিব। ওকে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, টেক কেয়ার, ভালোভাবে ধুমায়া প্রস্তুতি নাও। ওকে, টেক কেয়ার। তোমরা যারা সায়েন্স নিয়েছো, তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, ICT, BGS, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা, মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে। আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে, আর এই কোর্সে কি থাকবে? এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক CQ MCQ বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো
আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলা করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে।